পর্যায়ে শুরুতেই যিনি আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে আমরা পরিচিত হই। প্রথমে আপনার নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মামুন মিয়া। মামুন, বয়স কত? বয়স 30। 30 বছর বয়স। কোথায় থাকছেন আপনি? আমি সাভার হিমায়তপুরে আছি। জন্ম জেলা? জন্ম রংপুর, পীরগাছা থানা। আচ্ছা, আপনি এই জীবন গল্প অনুষ্ঠানটা আগে শুনেছেন নিয়মিত? জি, আগে শুনেছি। কত বছর যাবত শুনছেন? আমি প্রায় অনেকদিন যাবত শুনি, আর অন্য অন্য গল্প শুনি। আমার জীবন গল্পগুলোই বেশি শুনি আমি সবচেয়ে। আচ্ছা, তো আপনার ওই সময় কি মনে হয়েছিল যে কোনো একদিন রেডিওতে আসতে হবে? জি স্যার, আমিও খুব ইচ্ছা ছিল যে আমি একবার এখানে যাব, আমার অনেক ইচ্ছা এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকে আপনার ইচ্ছা পূরণ হয়েছে এবং আমরা সবসময় যেটা বলি যে মন খুলে মনের কথাগুলো বলুন। শুরু করুন আপনি একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে বলার। জি, আমি শুরু করতেছি। আমি যখন একদমই ছোট, আমার হয়তো একদম যে সময় ছোট, আমি ওই সময় থেকে বলছি। জি। তে আমার বাবা মানে আমার মারে খুব মারে, মানে আমার বাবা আমার মারে খুব। আপনার বাবা? আমার বাবা হোটেলের কারিগর। হোটেলের কারিগর বলতে মানে বাবুর্চি? যেটা না, হোটেলের সিঙ্গারা, সমুচা, পুরি, পরোটা এগুলা বানায় আর কি। ওটাও তো এক ধরনের বাবুর্চি বলা চলে। হ্যাঁ জি, ওই হোটেলের কারিগর। তে আমার বাবা আমার মারে খুব একদিন মারে। তে ওই টাইমে আমি খুবই ছোট, আমি ওই দিনকে প্রথম দেখতে পারি যে আমার বাবা আমারে মারে মারতাছে। তারপরে হয়তো ওই দিনকের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। তারপরে আমার মা আমার নানা বাড়িতে চলে যায়। আচ্ছা। নানা বাড়িতে চলে যায়, ওখানেই থাকে, ওখানে আমিও থাকি। আমার মা এখানে কাজ কাম করে, বাসা বাড়িতে কাজ করে, তারপরে রাজমিস্ত্রি কাজ করে, কইরা এখানে আমাদের সংসার চালায় আর কি। আপনারা কয় ভাই বোন ছিলেন? কয় ভাই বোন এটা আমি মানে ওই সময়টাতে কি বুঝতেন? আপনার ওই সময় হ্যাঁ, ওই সময় আমরা 2 ভাই ছিলাম। তখন আমার মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল আমার আগে। আচ্ছা, তো ওই ঘরের আরেক ভাই ছিল? জি জি, ওই ঘরের আরেক ভাই ছিল, সেও আপনাদের সঙ্গেই থাকতো? জি হ্যাঁ। পরে নানা, ও ভাই নানা বাড়িতে ছিল বা ওর বাপের কাছে ছিল। পরে আমরা 2 জনে একখানে হয়ে গেলাম আর কি, 2 ভাই একসঙ্গে হলাম। তাই আমার বাবা মাঝে মাঝে আইসে মনে করেন ওই থাকার পরে টাকা পয়সা কিছু জমায়, সেই টাকা পয়সা গুলো আবার মনে করেন ট্রাং ভাঙ্গা বা চুরি করে বা মারধর করে এভাবে নিয়ে যায়। আপনার বাবা নিয়ে যায়? আমার বাবা নিয়ে যায়। আচ্ছা। মার কাছ থেকে। তারপরেও মা একটু হিসাবই ছিল, অনেক পরিশ্রম করতে পারতো, ঠিক আছে। তে টাকা পয়সা বাসা বাড়িতে কাজ করে, দিন পরে রাজমিস্ত্রি কাজ, জোগালি কাজ করে, বিভিন্ন ধরনের কাজ কাম করে টাকা পয়সা কিছু জমানোর পরে তখন আমরা নানা বাড়িতেই ছিলাম। এখানে অনেকদিন আমরা অনেক না খেয়ে ছিলাম এর মধ্যে, ঠিক আছে, অনেক না খেয়ে ছিলাম, থাকছি। তে টাকা পয়সা জমায় অনেক কিছু। না বলেন, আমি তো সবসময় যেটা বলি যে এখানে এসে একটা মানুষ যখন নিজের গল্প বলে তখন হাসি কান্না সবকিছুই থাকতে পারে। আপনি কাঁদছেন কেন? আমি একটু জানতে চাই। মানে আমি তো আসলে এক্সপেক্ট করিনি এরকম একটা মোমেন্ট হঠাৎ করে। খুব কষ্ট করেছি স্যার জীবনে। আপনি বলেন, আপনার যত কাঁদতে ইচ্ছে করে আপনি কাঁদবেন এবং আমি আপনাকে পুরোটা সময় শুনবো। শুরু করেন প্লিজ। টাকা পয়সা জমানোর পরে অনেক পরিশ্রম করে মা, অনেক ধরনের পরিশ্রম করার পরে টাকা পয়সা কিছু জমায়। তে আমার নানার যে বাড়ি ছিল ওটা মানে ওখানে একটা মুকুল নামে একটা লোক ছিল, প্রভাবশালী। ওনার স্ত্রী প্রাইমারি স্কুলেতে কাজ করে, টিচার আর কি। তো উনি প্রভাবশালী। আমার নানারা খুব ছিল আর কি, গরিব ছিল, খুবই গরিব ছিল। তে ওরা হুমকি দেয় যে এই জমি ব্যস্ত হবে, আমাদের কাছে এই জমিটা বিক্রি করতে হবে, ঠিক আছে। পরে কয়েকে এই জমি বিক্রি করবো কে, পরে কোরা করে কি ইট কিনে মানে রাস্তার মধ্যে ওয়াল দিয়া দেয় আর কি। মানে আপনাদের এই বাড়ির? হ্যাঁ, আমার নানা বাড়ির রাস্তা। আচ্ছা আচ্ছা। ওয়াল দিয়া দেয়, আমরা আর ওই জায়গা থেকে বের হইতে পারি না। আচ্ছা। রাস্তা বন্ধ করে দেয়। তারপরে এক পর্যায়ে নানা আবার করে কি যে আমাদের বাড়ির পাশেই উপজেলা, একদম বাড়ির পাশেই উপজেলা। তে ওই জমিটা উপজেলার এক ড্রাইভারের কাছে, মোস্তফা ড্রাইভারের কাছে জমিটা বিক্রি করে। আচ্ছা। বিক্রি করে পরে ওই পাশেই এক তাবলিগ বুড়া নামে একটা লোক ছিল, তার কাছে জমি কেনে 8 শতাংশ, এবং আমার মা ওখানে 4 শতাংশ জমি কেনে পিছনে। ওই বাড়ির রাস্তা নেই আর কি, মানে আমাদের পিছনে। নানা কয় কি ওরা 2 জন মানুষ থাকবি, তো পিছনেই থাক। যে 4 শতাংশ মা কেনে আর আমার নানারা এই 8 শতাংশ জমি কেনে। তো এইভাবে জমি কেনার পরে অনেক টাকা পয়সা ঋণও করছে। এবার দিকে আমরা 2 ভাই, আমার বড় ভাইটা ওই ঘরের ভাইটা আর কি। তো মাঝে মাঝে ওর বাপের কাছে যায়, ওর বাপ আবার সরকারি চাকরি করতো উপজেলার মধ্যেই। তো ওখানে আবার মাঝে মাঝে যায়, ওর ওরকম কষ্টটা নাই, মানে আমার যেহেতু কষ্ট। তা আমি মার কাছে থাকি। তে টাকা পয়সা ঋণ হয়ে গেছে, মা কাজ কাম করে, মানুষের টাকা পয়সা দেয়,
খাবার থাকে না ঘরের মধ্যে, খাবার থাকে না। ওই বাড়ির পাশেই আবার মেডিকেল আছে একটা, সেই মেডিকেলে ওই ভাতের মার ভাত গালায়, সেই মারগুলা মা নিয়ে আসে, নিয়ে এসে ওগুলো আমরা খাই। তো এইভাবে দিন চলতে থাকে। তারপরে মেডিকেলের যে কলাগুলা দেয় সকালবেলা, সেই কলাগুলা মইজা একদম নরম হয়ে যায়, সেই কলাগুলো আমরা খাই। মানে যেগুলো ফেলে দেওয়ার মতো সেগুলো? জি, একদম মানে পচার মতন অবস্থা, পয়সা যায় অনেকগুলা, সেগুলা পাড়ায় দেয়, সেগুলো আমরা নিয়ে নিয়ে এসে খাই। অনেক সময় এগুলো থাকে না, মূলা, শুধু মূলা সিদ্ধ, লবণ নেই, লবণ ছাড়াই সেই মূলা সিদ্ধ খাইতে। লবণ কেনার মতো অবস্থা ছিল না? না। তো এইভাবে সংসার চলতে চলতে থাকে। তারপরে মা খুব কাজ কাম করার পরে টাকা পয়সা গুলো ঋণ শোধ হয়ে যায়। হওয়ার পরে আবার কিছু টাকা মানুষের কাছে ঋণ করে একটা গরু কেনে। আচ্ছা। গরু কেনার পরে সেই গরুটা বেশ ভালোই চলতে থাকে। গরু কিছুদিন পর বাছুর হয়। জি। তে আমাদের ঘরটা ছিল চালের খেরি ঘর আর কি, আমাদের দেশে খেরের ঘর বলে, আমরা খেরি ঘর বলি। বেড়াগুলো যে ছিল সেগুলো খেরের ছিল, এত নরম হয়েছে, উড়ি যে আছে না উড়ি, সেই উড়ি ধরে একদম পয়সা নরম হয়ে গেছে একদম, মানে ধরলেই পড়ে যাবে এই অবস্থা। পরে নানি বাড়ি তখন থাকি, নানি তখন ওই বাড়া বানতো আর কি, আমাদের দেশে বাড়া কয়, ঢেকি যে বলে, সেই ঢেকিতে ঢেকিতে ধান বানতো মানুষের। এগুলা কইরা আমার মামারাও একটু অলস টাইপের ছিল, কাজ কাম করতো না, নানার উপরেই সব চলতো। আমার 3 মামা ছিল। এর মাঝখানে আবার মনে করে নিয়ে হয়ে যায়, সেই গরুটা মানে সাইরা দিয়ে মা কাজে যায়, ঠিক আছে, আমিও ছোট, আর আমার ভাইটা কই জানি গেছিল, তো গরুটা মানে এক জায়গায় বাইন্দা কাজে গেছে পরে সেই গরুটা করছে কি, মানুষের আমার সঠিক খেয়াল নেই, অনেক ছোটকালের কথা এগুলা, ধান না কি জানি খাইছে, খাওয়ার পরে সেই গরুটা মনে করেন ওই জমিওয়ালা দেখছে, দেখার পরে আমাদের এখানে মানে খরা ছিল, গরু মানে আটকায় রাখে, সেই খরার মধ্যে গরু নিয়ে যায় জমা দেয়, জমা দেওয়ার পরে খোয়ারে জমা দেয়, জমা দেওয়ার পরে 50 টাকা নাকি 100 টাকা লাগবে, ওই টাইমে 1 টাকাও ছিল না ঘরে। ওই টাইমে আমরা এই অভাবে যে লবণ ছাড়া মূলা সিদ্ধ খাই, আলু সিদ্ধ খাই, এগুলা খাই। তো ঘরে 1 টাকাও ছিল না। মা বিকালবেলা এসে শোনে যে গরু খরায় দিয়ে দিয়েছে। এখন টাকা পাবে কই? তে আমরা মেডিকেলে একটু যাতায়াত করতাম বেশি, মানে একদম বাড়ির কাছে মেডিকেলটা, যাতায়াত করতাম। সেখানে ওই স্যাবলন আছে না, ডিটল, এগুলো আমরা ফ্রি নিয়ে আসতাম আগে, স্যাবলন, স্যালাইন, অনেক ওষুধপাতি, এগুলো মানে চেনা পরিচিত সবাই নিয়ে আসতাম। নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিল, পরে গরু খোয়ারে দিব, টাকা তো আর নাই। এখন এই 50 টাকা না কত টাকা জানি লাগবে গরু আনতে গেলে, সেই ক্ষেত্রে মা স্যাবলন খায় ফেলায় পুরোটাই, 2 বোতল স্যাবলন। ও মানে সুইসাইড করেছে। গরু কই থেকে আনবে? ওই টাইমে টাকা কেউ ধার দিতে চায় না, অভাবী সংসার, কেউ টাকা ধার দিতে চায় না। তারপরে মারে বড় ভাই 1 বোতল পুরোটাই খায় বলেছে, আর 1 বোতলের বেশি অর্ধেক খাইছে। ওই টাইমে বড় ভাই আমার আইসা দেখে যে এরকম, আমি তো বুঝি না, আমার সামনেই খাইতেছে। মানে আপনি অনেক ছোট ছিলেন? আমি অনেক ছোট, অনেক ছোট। আমার ভাইয়ের সামনে ও একটু বোঝে, পরে ভাইয়া আইসা মার মনে করেন ওটা জোরে গালের মধ্যে থাপড় দিয়ে ওটা ফালাই দিয়েছে আর কি, মানে বোতলের মধ্যে ফালাই দিয়েছে, থাপড় দিয়েছে, ওটা তো থাপড় দিয়ে ফালাই দিয়ে শিক্ষা দিছে। শিক্ষা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বাড়ির আশপাশের লোকজন, মামারা, নানারা আইসে, মামিরা আইসে, মানে তখন ওই হয়ে গেছে আর কি, অ্যাকশন হয়ে গেছে। পরে সঙ্গে সঙ্গে উপজেলার বাড়ির কাছে উপজেলা ছিল, উপজেলার মধ্যে ছিল না তখন, ওই প্রাচী ছিল না, ওয়াল ছিল না, এখন ওয়াল হয়েছে। তে উপজেলার মধ্যে নিয়ে যায়, উপজেলার উপর দিয়ে আবার মেডিকেলের ওয়াল ছিল আবার কাছাকাছি। পরে মেডিকেলে নিয়ে যায়, সেখানে নিয়ে যাওয়ার পরে গাছতলার মধ্যে মারে করায়, ওই ওয়াশ করায় আর কি, পাইপ দিয়ে ওয়াশ করাইতেছে। সবাই পরিচিত ছিল তো, যে যা পাইছে সবাই ইচ্ছা মতন করে দেশ গ্রামের ভাষায় বকাবকি করছে, গালাগালি করছে, আর পানিও খুব বেশি পানি দিছে যাতে সুস্থ হয় আর কি। তো এইভাবে চলতে থাকে। তো সবাই জানলো না যে কি কারণে এটা করেছে? হ্যাঁ, সবাই জানে যে গরুর জন্য, সবাই মারে, গালাগালি করে। তারপরে গরুটা কিভাবে পান? গরুটা জানি না পরে কিভাবে নিয়ে আসে, মামারা গরুটা নিয়ে আসে। আচ্ছা।
তারপরে এভাবে চলতে থাকে দিন, ওই না খাওয়া অবস্থা আর কি। এমনও দিন গেছে 5 দিন 6 দিন 7 দিন আমরা না খেয়েছিলাম একটা না। তো আপনি তো ছোট ছিলেন ওই সময়, জি। আপনার মা কি বলতো, আপনাকে কি বোঝাতো? আমি ওইটা আমি কিছু বুঝতাম না স্যার, এই একটু মনে আছে সেই কথাগুলো আমি বলতেছি। আচ্ছা, ওই টাইমেই আমি একদিন মানে খিদার অবস্থায় মেডিকেলের মধ্যে মানে ঘুরতে এসে খেলতেছে, তো ওইটা মা মেডিকেলের মধ্যে কাজ করে, এক হাজারা আন্টি ছিল, মারা গেছে উনি, কাজল ডাক্তারের ওয়াইফ, খুব ভালো ছিল, আমার অনেক খাওয়াইতো। তে মা কাজ করতে থাকে, আমি কাজের মধ্যে গেলে তো যতই ভালো থাকুক, ওখানে গেলে তো আমরা শুধু খিদার জন্য কাই করি, কান্নাকাটি করি, সারাদিন শুধু খিদা, আর কোনো মুখের মধ্যে কোনো কথা নেই, খিদার জন্য কান্নাকাটি, খাবো এইসব। তো এইগুলো তো কেউ পছন্দ করে না, যতই ভালো হোক জি। কেউ পছন্দ করে না। তে আমি এক সময় গাছের নিচে বইয়া থাক খেলতে খেলতে মাথা ঘুরে সেন্সলেস হয়ে যায় খিদার জন্য। আচ্ছা, পাশেই কিন্তু মেডিকেল, অনেক খাবার দাবার রান্না হয়, খালি দেখি মানুষে খায়। তবে একটু বুঝছিল আমার যে চাওয়া যাবে না, শুধু মার কাছেই কান্নাকাটি করতাম খাওয়ার জন্য। একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। মামুন আজকের এই জীবন গল্পের অতিথি। মামুনের জীবনটা আজকে কোথায় দাঁড়িয়ে আছে সেটা অবশ্যই দেখার মতো, শোনার মতো। আজকের এই জীবন গল্প অনেককেই কাঁদাবে। শুধু এতটুকু শোনার পরে আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, বাংলাদেশ থেকে এইরকম না খাওয়া মানুষ কিংবা অতি দরিদ্র মানুষ কিন্তু একেবারেই নেই, এই কথাটা বলা খুব মুশকিল হবে। হয়তো গ্রামাঞ্চলের কোনো একটা মানুষ এরকম একটা অবস্থায় আছেন, কিংবা শহরেরই কোনো একটা মানুষ, যে মানুষটা হয়তো গাছতলায় ঘুমায়, যে মানুষ হয়তো রাস্তায় ফুটপাতের উপর ঘুমায়, সেই মানুষটা হয়তো এই অবস্থায় আছেন। আমরা প্রতিদিন এই একই শহরে একটা জিনিস চিন্তা করে দেখেন, কত কত লাক্সারি ফুড পাওয়া যায়। আমি সেদিন হঠাৎ করেই মনে হচ্ছিল যে মানে হঠাৎ করে রিক্সা দিয়ে ঘুরছিলাম, হঠাৎ করে মাথায় একটা চিন্তা আসছিল যে আমাদের এই ঢাকা শহরে কত রকমের রেস্তোরাঁ আছে, দেশি বিদেশি, এবং এক একটা রেস্তোরাঁতে রাতের বেলা বুফে লাঞ্চের জন্য আমি যদি অন এভারেজ ধরে থাকি তাহলে 1200 থেকে 1300 টাকা লাগে একজনের মিলের জন্য। এবং শুধু এটাই না, আপনি আরো জেনে হয়তো অবাক হবেন যে 5 স্টার হোটেলগুলোতে সেটার পরিমাণ আরো অনেক বেশি, 5000 টাকা 6000 টাকা। 5000-6000 টাকা খরচ করে সেই মানুষটিকে অনেক বেশি খাবে? নো, আমি আসলে সেই কথাটা বলতে চাচ্ছি না। কি হয়তো তার ফুটে 10,000 টাকাও খরচ করে। আমি আসলে যেই কথাটা নিয়ে আপনাদেরকে নক করতে চাই, আমরা প্রতিদিনের জীবনে যে পরিমাণ খাবার ওয়েস্ট করি, যে পরিমাণ খাবার ফেলে দেই, আমাদের নিজের পাতে দেওয়া খাবার থেকে যে পরিমাণ ফুডটা ওয়েস্ট করি, সেই ফুডটা যদি এই রকম গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা হতো, তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশে কেউ না খেয়ে থাকতো। আমি লাক্সারি ফুডের কথা বাদই দিলাম, আমি ধরে নিচ্ছি যে এই ফুড হয়তো পৃথিবীর অনেক মানুষেরই খাওয়ার সৌভাগ্য সারা জীবনে একবারও হবে না, বাংলাদেশের হয়তো বা অনেকেরই হবে না। কিন্তু আপনার পাতে যে খাবারটি আসে, সেটা যে খাবারই হোক না কেন, সেই খাবারটি নষ্ট না করে যতটুকু আপনি ফেলে দিচ্ছেন অতটুকু ফেলে না দিয়ে আপনি যদি এই মানুষটার কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন, অ্যাটলিস্ট আপনি অপচয় করেন না। পৌঁছানোর ব্যবস্থা না হয় আপনি নাই করতে পারলেন, আপনি অপচয় করেন না, আপনি যতটুকু কনজিউম করবেন ততটুকু নেন, তাহলে কিন্তু এই মানুষজনের কাছে সামহাও এই খাবারটা পৌঁছে যায়। এবং এটা একটা অনেক বড় ইবাদত। আমাদের মনে হয় এই জিনিসটাতে একটু কনসার্ন করা উচিত। ওকে মামুন, আমি যেখানটায় ছিলাম সেখান থেকে আবার ফিরতে চাই। ওই খিদের কথা বলছিলেন, ছোটবেলায় কি হতো? তারপরে ওই গাছতলায় আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপরে আমার ওখান থেকে নিয়ে যায় মেডিকেলে, ওখানে ওইটাই মেডিকেলে আবার কোন মেডিকেল? এটা পীরগাছা মেডিকেল। মানে আপনার জেলার কথা, কোন জেলার কথা বলছেন? এটা পীরগাছা, রংপুর জেলা, পীরগাছা থানা। জি, ওকে। আর থানায় মেডিকেলটা আর কি, পীরগাছা মেডিকেল আর কি, সরকারি হসপিটাল। তো ওখানে নিয়ে যায়, আমার ভর্তি করার পরে ওখানে থাকি, কয়েকদিন খাওয়া দাওয়া হয়, স্যালাইন দেয়, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। আসলে মূলত কিছু না, সব হলো ক্ষুধার কারণে এই অবস্থা আর কি। তো ওখান থেকে আবার রিলাইজ করে দেয়, বাসায় চলে আসি। এভাবে কাজ কাম করতে করতে চলতে থাকে। তারপরে আস্তে আস্তে ওই গরুটার জন্য মা নিয়ে আসতো, ভাতের মার নিয়ে আসতো। সেই সময়ও আগে এমনি নিয়ে আসতো, তখন গরুর জন্য নিয়ে আসতো, গরুর জন্য মার নিয়ে আসতো। সেই মারের মধ্যে ওই নিচে কয়েকটা ভাত থাকতো, সেগুলো খাইতাম। ওই পচা রুটি, তারপর কলা, এভাবেই খাই। পরে মূলা, লবণ ছাড়া সিদ্ধ আলু। বাবা খোঁজ নিত না? না, বাবা আমার কোনো সময় খোঁজ নিত না। এর মধ্যে আবার বাবা মাঝে মাঝে আসতো, আসার পরে যে 2-4-5 টাকা যাই জমাইতো, এগুলো সব নিয়ে চলে যেত, খোঁজ খবর রাখতো না কোনো। আচ্ছা। তো আমার মা একটু চালাক টাইপেরই ছিল। তো ওই টাইম আবার করলো কি, যে গরু আছে, তো একটা করলো, অ্যাকাউন্ট করলো ডিপিএস সোনালী ব্যাংকে।
100 টাকা করে, অথচ আমরা খাইতে পারি না। তার ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল, আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা ছিল। 100 টাকা করে ডিপিএস? জি, আমাদের জন্যই করছে এটা সেটা। আচ্ছা, ভবিষ্যৎ ডিপিএস ওই 100 টাকা ডিপিএস করলো না, মনে করেন সংসারে আরো অশান্তি চাইপে আসলো। আচ্ছা, কেন? ওই 100 টাকা ডিপিএস করলো, মনে করেন তো খাইতেই পারে না ঠিক মতন, এর মধ্যে আবার ডিপিএস এর 100 টাকা দিতে হবে 30 দিনে মাস, ঠিক আছে। এই 100 টাকা আবার কই থেকে আসবে? বিভিন্ন রকম কাজ যেই কাজ করতো টাকার জন্য, সেই কাজে বেশিরভাগ করতো আর কি। তাই মানুষ বিভিন্ন অপবাদ দিত গ্রামের মধ্যে, অনেক নোংরা নোংরা কথাও কইতো। মা একাই থাকে, আমার বাপের খোঁজ খবর নেয় না। নানা বাড়ির মানে একই বাড়ি, ঠিক আছে, নানারা সামন সাইডে, আমরা পিছন সাইডে, বাবা ঠিক মতন আসে না। তাই অনেক নোংরা নোংরা কথা বলে গ্রামের মানুষ, বিভিন্ন রকমের কথা বলে, ঠিক আছে। অথচ আমার মা কিন্তু পরিশ্রম করে খায়, বাসায় কাজ করে, রাত জোগালি কাজ করে, বিভিন্ন আর অন্য অন্য যে কাজ পায় সেগুলো কাজই করে। তার মাঝখানেও গ্রামের মধ্যে মানুষ মানে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, বলার পরে এভাবে মানে মা অসহ্য হয়ে গেল। তারপরে গ্রামের মানুষজন এরকম বিভিন্ন রকম বাজে কথাবার্তা বলে, আমার মা তো কাজ করে খায়, তারপরে বাজে কথাবার্তা বলে। তো মার এটা সহ্য হতো না, কারণেই সহ্য হবে না এই বাজে কথাগুলা। তো এভাবে এক প্রকারে চলতে 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 আর খাওয়া দাওয়ার কষ্ট আছেই, এটা আর মিস নাই। প্রতি মাসে 100 টাকা করে দিতে হইতেছে। তে কিছুদিন যাওয়ার পরে ওই মেডিকেলে এক বাবুর্চি ছিল, উনি রান্না বান্না করতো, সেই বাবুর্চি ওনার নাম শামসুল। তে ওনারে এক পর্যায়ে আমার মা, আমার ছোটকালে তো মনে নেই বেশি একটা, মানে ধর্ম বাপের মতো নাকি ডাকতো আমার মা, ঠিক আছে, ধর্ম বাপের মতো ডাকতো। তে আমরাও মনে হয় নানা নানা করে বলতাম আর কি। তে সেই পর্যায়ে আস্তে 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 মানে সম্পর্কটা অন্যদিকে চলে গেল। অন্যদিকে বলতে? অন্যদিকে মানে চলে গেল কি, মানে বিয়ার আসলো এখানে আর কি, আমার মারে বিয়ে করবে আর কি, ধর্মবাব যাকে ডাকে। হ্যাঁ, আচ্ছা। যে এই পর্যায়ে মানে আমি আসলে আমার জীবন আমি বলি যে ধর্মবাব ডাকছিল কি ডাকছিল না তো আমার সঠিক খেয়াল নাই। আচ্ছা, আমি বলতাছি আর কি, তার কারণ আমি অনেক ছোট ছিলাম, আমি এরকমই ছিল কিছু। আপনি যেটা শুনেছেন বা বুঝেছেন আমার ঘটনা আমি এটা আগে বলে নেই, আমার ঘটনা আমার গ্রামে বা আমার ফ্যামিলির কারো কাছে মানে শেয়ার করার মতো না। এই জীবনের প্রথম আমি এই জায়গায় শেয়ার করতেছি, মানে এত নিকৃষ্ট গুলো ঘটনা, এগুলো কোনো জায়গায় আমি শেয়ার করে নেই, কারো কাছে শেয়ার করে নেই। আপনি এখানে কেন যাই, আপনি কেন মনে করলেন যে এখানে আমি আসলাম যে আসলে যে এখানে আসলাম যে আমার মতন বয়সী, আমি গার্মেন্টসে চাকরি করি, দেখতেছি কি যে এখানে মানে বিভিন্ন এক বউ থুয়ে আর এক বউ বিয়ে করতেছে, 2-3টা বাচ্চার মা, সে বয়স হয়ে গেছে ভালো, 30-35 বছর বয়স হয়ে গেছে, সে আরো একজনকার নিয়ে চলে যেতেছে। আমি এই জন্য এখানে আইছি যে আসলে আমার বয়সী যারা আছে, 30-35 বছর বয়সী যারা আছে, তারা জানি আমার মতো না, সেটা ঠিক আছে, এই ভুলটা যাতে না করে। ওইটা তো পরের গল্প, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি কাউকেই যেটা বলতে পারেননি সেটাই রেডিওতে এসে মন খুলে বলার মতো এটা কেন মনে করলেন? এটা মনে করলাম এই জন্যই যাতে মানে আমি যে কষ্টগুলো করছি অন্যরা এই কষ্টটা না করে, আমার মতন মানে নতুন যারা ছেলে মেয়ে আছে এরা যাতে এই কষ্টটা যাতে না পায়। ঠিক আছে, এটা যদি কেউ শুনে যাতে একটু তাদের মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি যাতে ঢোকে যে এই ভুলগুলো করা যাবে না। ঠিক আছে, আমি ধারাবাহিক ভাবে যাই। আচ্ছা, তো তারপরে কি হলো? তারপরে এরকম ভাবেই মনে করেন ওই সম্পর্কটা ওইভাবে মানে ধর্মভাবের মতোই মনে ছিল। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স স্কুলে ভর্তি হয়নি, তখন আমি এই যে মানে আগে দেশ গ্রামে তো যে স্কুলে ভর্তি হতো, মাথার উপর দিয়ে কান ধরতে হইতো, তা আমি ওইটা ধরতে পারতাম না, এরকম বয়স আর কি। তাই ধরতে আমি স্কুলেও ভর্তি হয়নি। তো এভাবে দিনকাল চলার পরে মনে করেন ওই কথাবার্তা চলতে চলতে আমি একদিন উপজেলা পুকুরের মধ্যে খেলাধুলা করতেছি বিকেল টাইমে। তাই আমি গরমের দিন গোসল করতেছি তে আমার খালা আবার মেডিকেল থেকে ওয়াল টপকে আইসা তো মেডিকেল থেকে গোসল করতেছি, পরে আমার ডাইকে সুন্দর মতো নিয়ে গেল মেডিকেলে। তো নিয়ে যাওয়ার পরে দেখি কি আমার মা ওইখানে করছে, ওই পুরো শরীরে হলুদ দেওয়া, ঠিক আছে, আমি এটা বুঝি না, পুরো শরীরে হলুদ দেওয়া মানে হলুদ মাখাইছে আর কি, বিয়া মানে হয়েছে আর কি, হলুদ মাখাইছে। তাই আমার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমার নানা ওইখানে ছিল, খালা ছিল, নানি ছিল না। তে মারা দেখে আমি কইলাম, মা তুমি হলুদ দিছো, আমিও হলুদ দিব, ঠিক আছে, গায়ের মধ্যে। মা কইছে কই হলুদ না, আমি কই না এটা হলুদ, তুমি হলুদ মাখছো, আমিও হলুদ মাখবো, হলুদ কই, ঠিক আছে। পরে খালারা কই চুপ করে, এটা হলুদ না। পরে ওইখানে কোয়ার্টার উপজেলা মেডিকেলে যে কোয়ার্টার গুলো থাকে সেই কোয়ার্টার গুলোর মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার নানা ছিল ওখানে, পরে আমার ওই বাবুর্চির হাতে
ঠিক আছে, মানে বিয়ের মধ্যে আমার হাতের মধ্যে উঠায় দেয়, যে কাইন্দা দিয়ে নানা কয় কি কয় তুমি আমার নানির রাত্রে খেয়াল রাখো আর কি, ঠিক আছে। পরে তুলে দেয়, মানে ওখানে মানে বিয়ে টিয়ে হয়ে গেছে আর কি, আমার শুধু হাতের মধ্যে উঠাই দিল আমার নানা আর কি। আচ্ছা, তো উঠাই দেওয়ার পরে ওই পর্যায়ে চলে, পরে আমাদের বাড়িতে ওখানে থাকে 2 দিন, আর মেডিকেলে ডিউটি করে আর কি, বাড়ির থেকে মেডিকেলে ডিউটি করে। ওখানে এখনো জানাজানি করে নেই, জানাজানি হয়েছে মানে নিয়ে যাবে আর কি, ঘর উঠাইবে ওখানে, তারপরে নিয়ে যাবে আমার মারে। তো এখান থেকে কিছুদিন থেকে ডিউটি করতেছে, বাড়ির কাছে মেডিকেল, আমাদের বাড়িও কাছে, তো ডিউটি করতেছে এক পর্যায়ে। ডিউটি করার পরে ওখানে ঘর রেডি করলো, রেডি করে আমার সহ নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তখনও আমি স্কুলে ভর্তি হইনি, তখন স্কুলে ভর্তি হয় নাই। তো ওখানে যাওয়ার কিছুদিন পরে ওখানে আমারে মানে মা স্কুলে ভর্তি করে দিল। স্কুলে ভর্তি করে দেয়? জি, স্কুলে ভর্তি করে দিল। তো স্কুলে ভর্তি হওয়ার পরে যা হলো, মানে আমি তখন তো ছোট, আর আবেগটা ছিল, মানে বুঝতাম আমি যে আমি এরকম এরকম কষ্টের, আমার এরকম ভাবেই চলতে হবে। মানে সামহাও বুঝতে পারতেন হ্যাঁ, যে ছোট হইলেও বুঝতে পারতাম জিনিসগুলো, যে কষ্ট কি জিনিস, আমি এরকম কষ্টে আমার ওরকম ভাবেই চলতে হবে। তারপরেও বুঝতাম যে পোলাপানের সাথে খেলাধুলা করতাম, ঠিক আছে, আমি মনে করেন একটু ছুইলেও দোষ হয়ে যেত, আমার সবাই বকাঝোকা করতো আর কি। আচ্ছা, ওই আচ্ছা। মানে ওই সংসারে যাওয়ার পরে, আচ্ছা। ওই বাবুশ্রীর সঙ্গে যখন বিয়ে হলো, তাই ওখানে যাওয়ার পরে মানে আমি দরকার ছুইতাম একটু, ঠিক আছে, ওইটা আমার দোষ হয়ে যেত। আর আমার অনেকে মারধর করতো, ঠিক আছে, পোলাপানেরই। আর এরকম টাইপের, মানে আমি যেরকম টাইপের, এরকম মানে টাইপের মানে পোলাপানদের সবাই অবহেলা করে, ঠিক আছে। পোলাপানের একটা দোষ আছে, সবসময় এগুলো অপবাদ তো দিতই, আবার এগুলোর আবার অন্য টাইপের চোখে দেখতো আর কি, খারাপ চোখে দেখতো। আমার হ্যাঁ সবসময় ঘৃণার চোখেই দেখতো, পোলাপানটাও এটা ঘৃণার চোখেই দেখতো সবসময়। তো এইভাবে দিন যাইতে থাকে, আমি স্কুলে ভর্তি হই। ওখানে ছোট ছোট দুটো আমার বন্ধু ছিল, নাজমুল আর হলো একটা নাম হলো মনু। মানে আগের ঘরের? না, ওই যেখানে বোন। বিয়ে হয়ে যাওয়ার পর সেটাই ওখানে- বলছি যে মানে আপনার বাবার আগের ঘরের জি, মানে আমার বাবা তো মানে শামসুল বাবুর্চি আর না, কি। কিন্তু যেখানে বিয়ে হলো সেই অর্থে আপনার মানে সম্পর্কের যে বাবা আর কি, সৎ বাবা যেটাকে বলে, তো ওই বাবার আরেকটা বউ থাকা অবস্থায় আপনার মাকে বিয়ে করেছিল জি নাকি? জি জি জি, থাকা অবস্থায়? থাকা অবস্থায়। আচ্ছা। ওনার অনেক ভালো সম্পত্তি ছিল, বাবু সরকারি বাবুর্চি। আচ্ছা আচ্ছা, তারপর? তো ওখানে থাকতাম, ওখানে 2টা ছেলে ছিল বন্ধু, শুধু ওই 2টা ছেলের সাথেই বন্ধু। আর বাদ বাকি গুলা মনে করেন আসে, মানে ওদের যে বংশের যে ইয়াগুলা, আজ আমার সৎ বাবার যে বংশের যে পোলাপান গুলা, সেগুলো সবাই আমার অন্য চোখেই দেখতো, অন্য চোখেই দেখতো। তে ওই বিকালবেলা আমাদের সৎ বাপে যে আসতো, আসার পরে তে আমার একটা ইয়া ছিল, মানে সৎ বোন ছিল, ওই ঘরের একটা বোন ছিল, ঠিক আছে। ওই আর বিকালবেলা আসা মাত্রই দৌড়ে সাইকেলের সামনে যাইতো। আচ্ছা, ওর বাপে অনেক কিছু নিয়ে আসবে, ঠিক আছে, ও খাবার টাবার নিয়ে আসে, নাস্তা পানি নিয়ে আসে। তো নিয়ে আসলে পরে দৌড়ে যাইতো, তো গেলে পরে সাইকেল থেকে বাই করে দিত এটা ওটা। আমি তো বয়ে থাকতাম, আমার কোনো সময় দিত না, ও আমার কোনো সময় দিত না। তো একদিন আমি মানে ওই পারভিন, ওই মেয়েটার নাম ছিল পারভিন, আমি ওখানে মানে খেলাধুলা করতেছি, মানে বসে রয়েছি বিকেলবেলা। তো ওর বাপ আইছে, ও দেখে নেই। তাই আমি একদিন বললাম কি, পারভিন তোর বাপ আইছে, শুধু এই কথা বললাম। বলা মতো পারভিন দৌড় দিয়ে, ও ছোট, ঠিক আছে, দৌড় দিয়ে যায় ওই সাইকেলের সামনে গেছে, সাইকেল ধরছে। ওই সাইকেল ধরলো কে, আমারে মনে করেন বাচ্চা বাচ্চা, হ্যাঁ তুই এটা করার সময় এখন তুই সাইকেলের তলে পড়তো, ঠিক আছে। কে বললো এটা? ওটা আমার সদ্দাব বললো আমারে, মানে ওই দিনকে থেকে শুরু, ইচ্ছা মতন গালাগালি করলো, আমারও গালাগালি করলো, আমার মারও গালাগালি করলো। তে চুপ হয়ে রইলাম আমি, ঠিক আছে। তো এক পর্যায়ে এভাবে দিন যাইতে থাকে, ওখানে অনেক দিন থাকি। ওখানে থাকার পরে এর মাঝখানে যা হয় আর কি, তো এক বাচ্চার সাথে মানে খেলতেছি, খেলতে খেলতে আমি ছোট তো, ওই যে খেলাধুলা করতেই পারে স্বাভাবিক। তো ওই মানে বাড়ির পিছনে ছোট্ট একটা গাতা খুঁজছি আর কি, ছোট্ট মানে ওই পোনা মাছ ওখানে ছাড়ছি। আচ্ছা, এই গাতা খুললাম কে, ঠিক আছে, এই গাতা খুললাম কিসের জন্য, মাটি ধোয়া চলে যাবে। আরো আমার সাথে যে মনু নামে একটা ছেলে আসলো, ও গাতা খুঁজছে, ও বড় খুঁজছে, ওরা কিছু কয়নি। আমি খুললাম কে, এই মাটি ধুয়া চলে যাবে, মাটি কাটতে কষ্ট লাগে না। গালাগালি করলো। আমার মা আবার নিয়ে আসে আমার 2-3টা থাপড় দিল, তুই এলে খুঁজছিস কে, ঠিক। আমি মা মনু তো খুঁজছে, কয় তুই বুঝোস না, তোর কবে বুদ্ধি জ্ঞান হইব, তুই জানোস না তুই কই আসিস। মার উপরে ওই টাইমে অনেক অত্যাচার চলতো আর কি, অনেক মারধর করতো, অনেক মারধর করতো। আমি পরে বলতেছি সেগুলো কথা, তুই বুঝোস না, ঠিক আছে, তোর বুদ্ধি জ্ঞান কবে হইব, মানে আবার আড়ালের মধ্যে বুঝালে, বাবা তুই এগুলো করিস না,
ঠিক আছে এগুলো করলে সমস্যা, এগুলো করিস না। আমাকে আচ্ছা আমার ঠিক আছে, আমি তো কিছু করি না, ঠিক আছে আরো করবো না। এভাবে দিন তাড়াতে থেকে তো একটা বাচ্চার সাথে আমি খেলাধুলা করি, সেখানে ওই বাচ্চারা আমার পিঠের মধ্যে অনেক জোরে মানে একটা লাকড়ি দিয়ে আঁচড় দেয়, আঁচড় দিলে পরে অনেক বড় একটা দাগ হয়ে যায়, লাল টকটকা দাগ হয়ে যায়। হওয়ার পরে আমি মার কাছে যাই, মা আবার খেয়াল লাগতেছে, মার কাছে যাই, ওখানে কই সেই বাবুর্চি আবার ওই খুলি ছিল, মানে বাড়ির বাইরেটা খুলি ছিল আগিনা কয়ে, ওখানে বসে রয়েছে, ওখান থেকে সব দেখতেছে। মার কাছে যাই বিচার দিতেছি, মা এরকম এরকম ব্যাপার করে, থাক ভালো হয়ে যাবে, কিছু করার দরকার নেই, ঠিক আছে। তো আমি এসে খেলতেছি, আমার ডাক দিল, সেই বাবুর্চি ডাক দিল, ডাক দেওয়ার পরে আমার সৎ বাপ, আমি তারে কিছু কই না, জামাই কয়ে ডাকি, সৎ বাপ আব্বা টাব্বা বলি না। ডাক দিল, ডাক দিয়ে কয় কি কই দিয়ে তোর কই মারছে, পরে পিঠে দেখাইলাম, ইস কত মারছে রে, দাগ হয়ে গেছে, ওরা মেডিকেল নিয়ে যেতে হইব, পীর কাছে মেডিকেলে ভর্তি করাতে হইব, অ্যাম্বুলেন্স কই, সেখানে বয়স্ক আসলো। তারপরেও সে এরকম ভাবে জিনিসগুলো বলতেছে আমাকে, ঠিক আছে। তা আমিও বলতেছে, মানে আপনার সৎ বাবা এটা বলতেছে আপনাকে? হ্যাঁ, আচ্ছা, যে ইস কত মারছে রে, ফাইটা ফুটে গেছে এই জায়গায়, এটা তো পীর কাছে মেডিকেলে ভর্তি করাতে হইব, অ্যাম্বুলেন্স কই, অ্যাম্বুলেন্স ডাক দে। মেরেছে কি আপনাকে? মেরেছে ওই প্রতিবেশী কেউ একজন? হ্যাঁ, মানে খেলাধুলা করলে যা হয় আর কি, ঠিক আছে, ওই অবস্থা আর কি। তা আমি মারে দেখাইতেই পারি, এটা স্বাভাবিক, প্রত্যেক তা বাচ্চার কাছে তো মার কাছে অনেক বিচারই দেয়, তা আমিও এটা বিচার দিছি, দেওয়ার পরে উনি দেখছে, দেখার পরে আমরা ডাক দিয়ে এইভাবে বলতেছে। তারপরে আমি চলে গেলাম ওইখান থেকে, খেলা ইনসাল্ট করছে, বিষয়টা ইনসাল্ট করছে। হ্যাঁ, ইনসাল্ট করতেছে। হ্যাঁ, ওকে। তারপরে আবার সামনে কিছুদিন পরে কোরবানি ঈদ আসে একটা। আচ্ছা, আমরা এই বলুন। তারপরে ওখানে আমি থাকি কিছুদিন পর, থাকার পরে আমার মায়ের সাথে মানে আমার নিয়ে জ্ঞানজাম লাগে শুধু। আমার মা আমার নিয়ে অনেক মায়ের দর খায় ওখানে, আর মারে কি অমানসিক মারে, ঠিক আছে, অমানসিক একদম, মায়ের একদম বেহুশ বানায় ফেলে, ঠিক আছে, হুশ জ্ঞান ডাক্তার মাক্তার আইনে আবার হুশ এরকম মারে, শুধু আমার নিয়েই ওখানে মায়ের দূর হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে মা আমারে, আমি তখনও ছোট, রাস্তা স্কুলে ভর্তি হয়ে নাই, তাই আমি রাস্তাঘাট চিনি না। আমার মা যেখানে বিয়ে হয়েছে মানে আমাদের নানা বাড়ির থেকে 4 মাইল দূরে আর কি। তাই আমার মা একদিন আমারে মারছে, ঠিক আছে, আমারে কোনো দিশা বিষয় না পায়, আমার কানতে কানতে আমারে কইলো কি, কয় তুই এখান থেকে চলে যা, তুই এখানে থাকলে আমার সমস্যা হয়, তোর সমস্যা হয়, তুই চলে যা এখান থেকে। যেদিকে আমি কই যাবো মা, কয় যেদিকে খুশি সেদিকে যা, চোখ যেহেতু দূর যাবে, কই এদিকে আর ফেরত আসবি না। মা এটা বলতেছে? জি, চোখ যেদিকে যাবে সেদিকে যাবে, এখানে আর ফেরত আসবি না। পরে মা কাপড় চোপড় গোছায়া পলিথিনের যে ব্যাগ গুলো আছে সেখানে দিয়ে দিল কাপড় চোপড়, দেওয়ার পরে আমি তো চিনি না স্যার যে আমি কোন দিকে যাব, রাস্তাঘাট 4 মাইল দূরত্ব, যেখানে থাকি ওইখান থেকে অল্প একটু দূরে চিনি। আমাকে একটু জাস্ট বলেন যে আপনি তখন কোন ক্লাসে পড়ছেন? না, তখন লেখাপড়া করি না। তখন মানে এই বয়সে আপনার মা আপনাকে বললো যে চলে যেতে? যেখানে বসে সেখানে চলে যা, এখানে আসবি না, তোরও অশান্তি আমারও অশান্তি। আরে, মানে ব্যাগটাও মা গুছিয়ে দিয়েছে? জি, ব্যাগ গুছিয়ে হাতে ধরে দিয়া রাস্তা দেখাই দিছে, যা। কি ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের জীবন। পরে ব্যাগটা হাতে নিয়ে যাইতেছি, যাওয়ার পরে আসলে ওই বাড়ির থেকে একটা মেন রাস্তা ছিল, অত দূর পর্যন্ত আমি চিনি, তারপরে আর কিছু চিনি না, মানে ওইখান থেকে আপ ডাউন করতে, ওই মেন রাস্তা থেকে এই পর্যন্ত আপ ডাউন করতে পারবো। তারপরে যে পথগুলো মনে করেন 1/2 কিলোমিটার হবে বা 1 কিলোমিটার হবে, এতটুকু পথ আমি চিনি, মানে খেলাধুলা করে ওই এরিয়ার মধ্যে এতটুকু আমি চিনি, মেন রাস্তা দেখা যায়। তার মেন রাস্তার পরে আমি কোন দিকে যাবো, নানা বাড়ির দিকে, এটা আমি চিনি না। তো অনেক সময় ঘুরতে 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 কই যাবো, আর তখন তো ছোট, রাস্তাঘাট চিনি না, কই যাব। পরে আবার ঘুরে আইছি মার কাছে ঘুরে আইছি, মা আবার রাগ ভাঙিয়ে গেছে, মা আবার ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে যায় কয় কে নিয়ে আইছে তোরে, কেউ নিয়ে আইছে? আসলে আমার কেউ আনতে যায়নি, সবার সামনে বাইক করে দিছে, কিন্তু বাড়ি ভরা মানুষ, ওই আমার সৎ বাবু ছিল, পরে আর ভাইরাও ছিল, ছোট পোলাপুটো ছিল, সবার সামনে মা আমার বাইক করে দিছে, যেদিকে খুশি সেদিকে যা। তা আমি কই যাবো, চিনি না কিছু। পরে ফেরত আইসি, আবার আসার পরে মা রাগ ভেঙে গেছে, কিছু কয় নাই, রুমের মধ্যে নিয়ে যায়, তোর কে নিয়ে আইছে, কেউ নিয়ে আইছে? মারে আমি কই কি কমু কমু, আমরা নিয়ে আইছে, কে নিয়ে আইছে? আসলে আমার কেউ আনে নাই, রাস্তা থেকে ফেরত আনবো, যাস না, কই যাবি, হারাই যাবি, কেউ আনে নাই আমার, আমি নিজেই আইছি। পরে আমি কই অমুকে কইছে যে ইয়া হয়েছে, নিয়ে আইছে আমারে।
পরে থাকার পরে বেশ কিছুদিন ভালোই চললো। আমার ওইখানে স্কুলে ভর্তি করে দিল, ওইখানে ভর্তি করে দেওয়ার পরে ক্লাস 15 দিন 1 মাস করলাম। করার পরে আবার অশান্তি শুরু হয়ে গেল। ওখানে অশান্তি শুরু হয়ে গেল। পরে আমার নানি এটা সব জানে, সব শুনতেছে। শোনার পরে নানি এসে আমার নিয়ে যায়। তখন নানি আমার নিয়ে যাওয়ার পরে ভিক্ষা করা শুরু করলো। নানি নিয়ে যায় ভিক্ষা করা শুরু। হ্যাঁ, আমার কাজ কাম নানি মানে করতে পারে না, বয়স হয়ে গেছে। নানি আমার মানে মানুষ করার জন্য ভিক্ষা করা শুরু করলো। ঠিক আছে, পরে ভিক্ষা করা শুরু করলাম। ভিক্ষা করে আমার ইয়া করাইতেছে। পরে স্কুলে ভর্তি করে দিল, ক্লাস 1-এ ভর্তি করে দিল। শিশু শিক্ষা আমি পড়ি নাই, ক্লাস 1-এ ভর্তি করে দিল। সেখানে ক্লাস 1-এ ক্লাস 1 করলাম। করার পরে ক্লাস 2-তে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে সেখানে স্কুল ড্রেস লাগবে আমার। আর আমি এখানে একটা কথা বলি, যখন মানে ক্লাস 2-তে ভর্তি হলাম, আমার প্যান্ট পরার নাই। মানে শার্ট তো দূরের কথা, মানে প্যান্ট যে পরবো সেই প্যান্টটাই নাই। ঠিক আছে, পরে ওর কাছে প্যান্ট চায়, নানি চায়, কেউ মানে ওরকম দেয় না। সবাই মোটামুটি অভাবে ছিল, কেউ প্যান্ট দেয় না। পরে বড় একটা ছেলে, প্রায় 24-25 বছর বয়স, ওর একটা মানে বানান্য প্যান্ট আমার দিল। অনেক মানে কথা কওয়ার পরে দিব করে অনেকদিন ঘুরানোর পরে ওই প্যান্টটা দিল। এই প্যান্টটা কাইটা টেলার্সের দোকানে, মানে বাড়ির কাছে টেলার্স ছিল, মহিলা চালাইতো, কল্পনা আন্টি, হিন্দু, তার কাছে দিল। সে 2টা প্যান্ট বানাই দিল ওই প্যান্ট দিয়ে। সেই প্যান্ট 2টা পরে স্কুল যাই, যাতায়াত করি। শার্ট ওরকম নাই, গেঞ্জিও নাই, সব চিরাবিরা। তারপরে ক্লাস 2-র মধ্যে যে সময় উঠলাম, ওই সময় একটা স্কুল থেকে তখন স্কুল ড্রেস পেশার আসলো আর কি। এর আগে ছিল না মনে হয়, মানে তখনই শুরু হলো আর কি স্কুল ড্রেসটা। আমার মনে হয় আমাদের মডেল স্কুল আর কি, মানে স্কুল ড্রেস দিতে হবে, যে স্কুল ড্রেস দিতে হবে। ওকে, সবাই স্কুল ড্রেস কম বেশি বানাইছে, আমার স্কুল ড্রেস হয় না। আমার প্রতিদিনই স্যার বলে, ক্লাসে বলে, তোমার স্কুল ড্রেস কই, স্কুল ড্রেস আসবে না, এরকম ভাবে প্রতিনিয়তই বলে। বলতে বলতে নানির কাছে আমি বলি, নানি কয় বানাই দিমু, এভাবে ঘুরায়। তা আমিও নানির কাছে একটু জারি জুরি দিয়ে কথা বলতে পারি, আর কারো কাছে না। মার কাছেও পারি না, বাপ তো নাই, বাপের কোনো প্রশ্নই নেই আমার কাছে। শুধু নানির কাছে একটু জারি জুরি দিয়ে কথা বলতে পারি। না, স্কুল ড্রেস না বানিয়ে দিলে স্কুলে যাবো না, সে বিভিন্ন রকম কথাবার্তা বলতাম। নানি কোনো সময় কইতো না যে তোর বাপের কাছে যা বা তোর মার কাছে যা, এগুলো কোনো সময় কইতো না। নানি যে ভিক্ষা করে সেই টাকা দিয়ে স্কুল ড্রেস হয় না। আর আমার মামারাও একটু আলসা টাইপের ছিল, ওরাও খাইতো আর কি, ওই ভিক্ষার টাকা পয়সা চাল ডাল ওরাও খাইতো। সেই ক্ষেত্রে নানি করলো কি, ওই আমাদের এখানে একটা বাস স্ট্যান্ড আছে পিক আছে, সেখানে বাস স্ট্যান্ডে ইট ভাঙতে হবে আর কি। তাই নানি এই শেষ বয়সে যা ইট ভাঙা শুরু করলো আপনার স্কুল ড্রেসের জন্য। প্রায় 6-7 দিন ইট ভাঙলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ভাইঙ্গা আমার কিছু টাকা পয়সা, সেটা আমার একটা শার্ট বানিয়ে দেয়। ও মাই গড। সেখানে শার্ট বানিয়ে দেয়। আমি লেখাপড়া করতে থাকি। করার পরে এক পর্যায়ে নানিও ভিক্ষা টিকা মানুষ, মানে ওরকম খুব অভাব দেশের, আমাদের আসলে উত্তরবঙ্গে খুবই অভাব ছিল ওই টাইমে, খুবই অভাব। আমার মামা তো ভাই ছিল একটা ওই টাইমে, উনি মাদ্রাসায় আগে ঢাকায় লেখাপড়া করতো, আমার মামারা ঢাকায় ছিল, ঢাকায় মাদ্রাসায় পড়তো, উনি হাফেজ হবে আর কি, এরকম অবস্থা আর কি। খুবই সংসারের অভাব, মামাগো সংসারের অভাব। ওখানে ওই শুধু মূলা সিদ্ধ, আলু সিদ্ধ এগুলাই খায় আর কি, ভাত তেমন একটা চলে না ওই মামার সংসারেও। এভাবে চলতেই থাকে। আমার মামা তো ভাই একদিন করলো কি, যে ওরে আমার মাদ্রাসায় দিয়ে দাও। ঠিক আছে, আপনাকে মাদ্রাসায় ভর্তি করতে বললো? হ্যাঁ, মাদ্রাসায় ভর্তি করতে বললো। আমি ওখান থেকে চলে গেলাম, ক্লাস 2 মধ্যে কিছুদিন পড়ছি, পড়াই মাদ্রাসায় চলে গেলাম। চলে যাওয়ার পরে ওখানে যা হইলো আর কি, মাদ্রাসা ছোট একদম, ঠিক আছে, 15-20 জন ছাত্র, ঠিক আছে। তো মাদ্রাসা নামে কি, মাদ্রাসা নামে একটা কলঙ্ক আর কি। কেন? ওখানে ভিক্ষা করাইতো, ওই হুজুরের ব্যবসায় ছিল, মানে ভিক্ষা করানো, কালেকশন করাইতো আর কি, মাইক দিয়ে কালেকশন করাইতো, এই করতো হু করতো। আমার ভাই ওখানে লেখাপড়া করে, আর একটা মানে লেখাপড়া কি ওই মানে ভণ্ড হয়ে গেছে আর কি এক পদের। কিরকম? ওই ভিক্ষা মাদ্রাসায় কালেকশন করে, 7 দিনের সফরে যায়, 10 দিনের সফরে যায়, ভ্যান নিয়ে সারা রংপুরে কালেকশন করে আর কি, মাদ্রাসার নামে উঠায় হুজুরে সব খায়। আপনিও সে কাজ করা শুরু করেন? হ্যাঁ, আমার মামা তো ভাই টাকা পয়সা নেয় না, কিন্তু ওই হুজুরেই সব খায়। তো আপনি কি করলেন? আপনাকে নামাইলো ও রাস্তায়? হ্যাঁ, আমি ওই মাদ্রাসায় গেলাম, কিছুদিন লেখাপড়া করলাম। তাই আমি হুজুরে আমার সামনে টেকনিক খাড়ায়,
হ্যাঁ হুজুরের টেকনিক খাটায় কি, আমার মামাতো ভাই তো ওই 6 দিন 7 দিনের জন্য সফরে যায়, তে ওই আমারে মাদ্রাসায় রাখতে কয়। তে আমার মামা আসে, মাঝে মাঝে মামা আসে, আমার ভাগ্নে আছে, পোলা আছে, মাঝে মাঝে দেখতে আসে। আসলে পরে আমার মামাতো ভাইরা কোনো সময় পায় না, আমারই পায়। তো হুজুররে আবার ওইখানে আবার যা তা করে অপমানি করে আবার আমার মামা আর কি। ঠিক আছে, মামা জিনিসটা বুঝতে পারছে, মানে যা তা করে কয়, অপমানি করে। ঠিক আছে, টেকনিক খাটায় যে আমার একজনকার রাখলেই হবে আর কি। মাঝে মাঝে আমারও পাঠায়, আবার মনে করেন কয় না ওরে দিল পর 2 জনে পাঠালে কি মন না গার্জিয়ান আসলে তখন খারাপ দেখাবে, এই জন্য আমারে রাখে আমার মামাতো বাইরে পাঠায়, বেশি সুযোগ সুবিধা হইলো আর কি। তো এইভাবে দিন চলতে থাকে। পড়ালেখা তেমন একটা মানে ভালো না আর কি। সকালবেলা পরে মানে খাওয়ায় আর কি, ফ্রি খাওয়ান দাওয়ান ফ্রি, তো খাইতেছি ফিরতেছি চলতেছি, মানে দিনকাল ভালোই চলতেছে আর কি। ওই মানে খাওয়ার অভাবটা ওই জায়গায় আর নাই। ঠিক আছে, আসি কালেকশন মালেকশন যা করি, মার কাছে যাই, গেলে পরে একটু যাই, যা থাকি না বড় দিনকে চলে আসি, নানি বাড়ি যাই, নানির পাশে মাঝে মাঝে থাকি। নানি অনেক গল্প করতো আমার সাথে, ভবিষ্যৎ নিয়ে আর কতদিন লাগবে লেখাপড়া করতে, তার তো বয়স শেষ টাইপে চলে আসছে, কতদিন লাগবে। আমি বলতাম এর তো নানি শুরু কিন্তু আমার কেবল, তখন নানি এর তো আর কিছুদিন লাগবে আর কি, নানি এরকম আশ্বাস দিতাম। তারপরে এক পর্যায়ে ওখানে মাদ্রাসাটা মামাতো ভাইরা আর 2 জন করে মানে পাগড়ি দিয়ে দিল আর কি, ওদের হাফেজ হয়ে গেছে, পাগড়ি দিয়ে দিল। এরপরে আমার মামাতো ভাই তো ওইখান থেকে চলে আসলো বাড়িতে, আর তো তার ওখানে কোনো ইয়া নেই। পরে আমারে নিয়ে আসলো, নিয়ে আসার পরে এখন আমার কই কি করবে, বাড়িতে কিছুদিন থাকলাম। পরে বাড়ির পাশে একটা কমি মাদ্রাসা ছিল, ওই কমি মাদ্রাসার মধ্যে আমারে ভর্তি করালো। তো সেখানে আবার খাওয়ান দাওয়ান বাড়ির থেকে দিয়ে আসতে হবে। নানি ভিক্ষা করতো, ভাত রাঁধতো, রাঁধা আমার জন্য ভাত সারাদিন ভিক্ষা করতো, বাড়িতে রাঁধতো বা মামিরা রাঁধতো, এই ভাতটি আবার নানি আমার দিয়ে আইতো, ভিক্ষা চালের ভাত। হ্যাঁ, তো অনেক সময় ভাত দিয়ে আসতো, অনেক সময় কি শুধু কাঁচামরিচ, এটা ভর্তা আর অন্য কোনো তরকারি নেই, এটা দিয়ে ভাত খেতাম। আবার পানি দিয়ে রাখতাম, এটা সকালে নাস্তা খাইতাম। সবাই সকালবেলা এটার মধ্যে পানি দিয়ে রাখতেন? জি, অর্ধেক খাইতাম, অর্ধেক পানি দিয়ে রাখতাম। তো এইভাবে দিন চলতে থাকে। আর অন্য অন্য ছাত্ররা এরা ওই মাদ্রাসাটা ভালো ছিল, আল্লাহর রহমত খুবই ভালো ছিল, ওইখান থেকে অনেক শিক্ষা অর্জন করছি, যেটুকু জ্ঞান বুদ্ধি হয়েছে ওই মাদ্রাসায় হয়েছে। ওই মাদ্রাসার হুজুরগুলো খুব ভালো ছিল। তারপরে সকালবেলা সবাই চিড়া মুড়ি নাস্তা এগুলা খায়, আমার এগুলা কোনো সময় কপালে জোটে না, আর এগুলো আমি কোনো সময় আশাও করি না। আমার মানে কোনো মতো ভাত হইলেই হয়েছে। ঠিক আছে, তো এভাবে মানে সকালে সবাই চিড়া মুড়ি খায়, আমি ভাত খাই। আমি কারোটার দিকে হিংসাও করি না, তাকাইও না, কোনো কিছু করি না, আমার মধ্যে এই বুঝটা আছে ছোট থেকেই। তো খাইতে খাইতে থাকি। তো নানি প্রতিদিন ভাত দেওয়া যায়, হুজুরে একটা মেয়ে টের পায় এটা। টের পাওয়ার পরে পরে হুজুর আমার কাছে, সাভারের হুজুর, এটা তার সাথে কোনো যোগাযোগ নাই, আতিক হুজুর, বাড়ি সাভার, সে ওইখানে যায় মানে শিক্ষকতা করতে কি। আচ্ছা, সে হুজুর টের পায় জিনিসটা, টের পাওয়ার পরে আমার ডাক দিয়ে বলে ওখানে আবার বোর্ডিং সিস্টেম হবে আর কি। ঠিক আছে, ঢাকার বড় এক মাদ্রাসার থেকে মানে অনেক টাকা পয়সা মানে ওখানে ওঠে আর কি, মানে ব্যাংকের মাধ্যমে। ওখান থেকে আর কি ওই মাদ্রাসার বড় হুজুরে ওই কমি মাদ্রাসাটা দিছে। তো ঢাকার থেকে টাকা পাঠাবে, যারা যারা মানে ভালো লেখাপড়া করে টিয়া করে, ওদের জন্য কিছু ফ্রি খাওয়ার ব্যবস্থা করবে আর কি। তো সেখানে আল্লাহর রহমত আমি ওখানে লেখাপড়া ভালোই, আমার রোল 2 ওখানে। তারপরে ভোট হয়, ওখানে ভোটে আমি ক্যাপ্টেন মাদ্রাসার দায়িত্ব পাই আর কি। আচ্ছা, আমাদের ক্লাসে ক্যাপ্টেন্সির দায়িত্ব পাই, তো ক্যাপ্টেন পালন করি। তো সেখানে একদিন সকালবেলা নাস্তায় আমার এক হাবিব নামে একটা বন্ধু ছিল। তো ওই দিনকে আমার রাত্রেবেলা ভাত অল্প একটু ভাত দিয়ে গেছে নানি, তো ওটা আমি রাত্রে খাইছি। সকালবেলা নাস্তা মাস্তা নাই, আমি মানে মাদ্রাসার পিছন সাইডে যা দাঁড়ায় রয়েছি যে সবাই নাস্তা কাস্তা শেষ হইলে আমি ক্লাসে আবার যাবো নাস্তা খাওয়ার শেষে। আচ্ছা, তো হাবিব ওরে আমার ডাক দেয় কিরে মামুন নাস্তা খাইছো? আমি কই কথাবার্তা কই না, মানে লজ্জা পেতেছি আর কি। লজ্জা তো সবারই আছে, লজ্জা পেতেছি যে পরে কিছু বলে না, কয় আয় নাস্তা খাবি, আমার চিরামুড়ি আছে আয়। পরে ও নিয়ে যাওয়ার পরে জি বলুন, তারপর কি হলো? ওর চিরামুড়ি আমরা বাই করে দেয়, আমি খাই। খাওয়ার পরে লেট হয়ে যায় খাইতে খাইতে। পরে হুজুরে, মাদ্রাসার হুজুরে, মানে ক্লাসে গেছি একটু লেট হয়ে গেছে আর কি। পরে কয় কে এত লেট হইলো কে? আমি কই
হুজুরও জিনিসটা রহস্য করলো আর কি আমার সাথে। খুব ভালো ভালো হুজুর ছিল, খুব খুব ভালো ছিল হুজুরটা। তো ওইটা একটা রহস্য লোক আমার খুব মাইন্ডে লাগলো যে আমি হুজুর আমি নাস্তা খেতে চাই না, হাবিবের ব্যাপারে জোর করে নাস্তা খাওয়া হয়েছে, কয় এখন হাবিবের দোষ হলো, হাবিবের নাস্তা খাওয়াইলো, ওইটা একটু রহস্য করলো আর কি হুজুরে। তা আমার খুব কয় ঠিক আছে তোর আর কোনোদিন কেউ নাস্তা খাওয়াইবো না, তুই হাজার না খাইয়া থাকলেও ঠিক আছে, তুই হাবিবের দোষ দিলি। তো এইভাবে হুজুরে বললো, তো বলার ভাবে এইভাবে চলতেই থাকে। পরে আমার খাওয়ার ব্যবস্থা হয়ে যায় 2 বেলা আর কি। ওই ঢাকার থেকে টাকা পাঠায়, মাদ্রাসার থেকে টাকা দেয়, তো ওই টাকাগুলো আমাদের কাছে হাতে দেয়, 500 টাকা করে নোট হাতে দেয়, দিয়ে আমরা আবার ওটা এক হুজুরের কাছে জমা দেয়, ওখানে সিগনেচার মিগনেচার করি, করার পরে আমাদের ওখানে খাওয়ার ব্যবস্থা হয় আর কি। টাকাগুলো আমাদের হাতেই দেয়। তো এবার যায় ওখানে 2 বেলা খাই, আর রাত্রে যে ভাতটা নেই ওই ভাতটা অর্ধেক খাই, অর্ধেক রাইখা দিই, ওটা সকালে নাস্তা খাই। আচ্ছা, তো এভাবে দিন যাইতে থাকে, লেখাপড়া আল্লাহর রহমতে ভালোই করতেছি ওখানে। করতে করতে একদিন আমার মা আসে বেড়াইতে, আমরা দেখতে আসে মাদ্রাসার মধ্যে, বিকালবেলা সন্ধ্যার পরে মনে হয় লেখাপড়া করতেছি। তে মা আইসে পরে আমি আসতেছে দিয়ে দেখলাম। পরে আমি আমার ইয়ারে বললাম, হুজুরে বললাম যে হুজুর আমার হুজুর নানিরে দেখছে, কয় হুজুরেই বললো যে তোর নানি আইছে, ঠিক আছে। পরে কয় যা বাইরে যা। পরে বাইরে গেলাম, কথাবার্তা কইলাম। তো ওই টাইমে আমার মা করলো কি যে হুজুরে দল জিজ্ঞাসা করে বলবি তোর খালা হয়। এই প্রথম আমার মাথার মধ্যে সবচেয়ে বড় আঘাত লাগলো সে এই কথাটা, যে আমার আমার বোঝার বয়সে এই প্রথম একটা কষ্ট পেলাম আর কি। এতদিন যা পাইছি ওরকম কিছু মনে হয় নাই। তো এই একটা কষ্ট পেলাম যে মা খালা হয়ে গেল আর কি। আপনি জিজ্ঞেস করলেন না যে কেন এই কথা বললা? না, আমি জিজ্ঞেস করি নাই, আমি আচ্ছা ঠিক আছে। কিন্তু ওই প্রথম আমি খুব বড় একটা কষ্ট পেলাম। পরে কথাবার্তা শেষে চলে গেল, নানি বা চলে গেল। তাই হুজুর আসলে জিজ্ঞেস করছে যে কে হয় এটা, আমি কই আমার খালা, ঠিক আছে আমার খালা হয়। পরে লেখাপড়া করতেছি। মাদ্রাসায় কিছু নিয়ম আছে আর কি, প্রতি বৃহস্পতিবারে 5টার পরে সবাই ছুটিতে যায়, যার যার মার সঙ্গে থাকে না, বাড়িতে যায় আর কি। বেশি 4 ভাগে 3 ভাগ ছেলেদের ছুটি হয়ে যায় প্রতি বৃহস্পতিবারে। তা আমার যেহেতু নানা বাড়ি কাছে, তা আমার ওরকম ছুটি ছাড়া লাগে না। তারপরেও মাসে একবার নেই, আমি 1 বার 2 বার এরকম নিয়ে নানির কাছে যা থাকি। আমি নানির কাছে খুব ঘুমাইতে ভালোবাসতাম। তখন আমি কথাটা বলি, নানির যে খেতাগুলো ছিল একদম সিরা, কিন্তু মামিগো খেতে একটু ভালো ছিল। আমি মামিগো ঘরে যা বেশিটা ঘুমাইতাম না, ওই নানির সিরা খেতার মধ্যে যা শুয়ে থাকতাম। আমার খুব ভালো লাগতো ওগুলা, নানির সবকিছু। পরে মাঝে মাসে 1 বার 2 বার যাইতাম, যাওয়ার পরে নানির কাছে যা শুয়ে থাকতাম। একদিন হঠাৎ করে বিকালবেলা আমি হুজুরে বললাম বৃহস্পতিবারে যে হুজুর আমার আজকে ছুটি লাগবে, আমি বাড়ি যাব, নানির কাছে যাব। কয় না তো ছুটি হবে না। আমি কোনোদিন ছুটি না দিলে, অনেক সময় ছুটি দেয় না, অনেকেরই ছুটি হয় না, কোনোদিন কানতাম না। ওই দিনকে আমি কেমন যেন একদম পোলাপানের মতন, লেদা পোলাপানের মতন কান্নাকাটা শুরু করে দিলাম। আসরের নামাজ পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত আমি খুব কানলাম ওই দিনকে। হুজুরও বিরক্ত হয়ে গেল এই কান্দুন দেখে। তা আমার হুজুর বললো কি সকালবেলা কাজ কাম শেষ করে তুই চলে যাবি, আমি আর যাব না, এরকম কথাবার্তা আর কি। সরি, তার আগে একটু কথা বলি। তার কিছুদিন আগে নানির সঙ্গে গেছিলাম, যায় নানির সঙ্গে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে থাকি। তার নানি আগেরকার মানুষ তো ওরকম জানতো না কিছু, নামাজ পড়তো কিন্তু ওরকম কোনো কিছু জানতো না, ঠিক আছে। তো নানি আমার কাছে অনেক কিছু শিখতো, আমি শিখাইতাম। একদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি শিখাইতাছি। তসবিহ কিন্তু নানি ছিল না, নানি দোয়া ইউনুস পাঠ করতো, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো খতম দিত। লাখ পড়তে হয়, 2 লাখ 3 লাখ পড়লে এটা খতম হয়। নানি এগুলো করতো। সেগুলো যে কাপড়ের আসল আছে না, খেতা সিলাই, তো সেই কাপড়ের আসলটা যে আছে, ওই আসল না পায়ের যাকে বলে, সেই পায়ের মধ্যে নানি গিট্টু দিয়ে রাখতো। নানি কিন্তু মূর্খ মানুষ ছিল, যে কত হাজার হইলো এটা গিট্টু দিয়ে রাখতো। তে নানি ওই সময় আমার একটা খেতা সিলাইতো। নানি ছোট একটা আমার খেতা সিলাইতেছে, যে নানি বললো কি ওই দিনকার রাত্রে আমার নানির সাথে কথা আর কি, যে নানি বললো যে আমি মনে হয় এই খেতাটা তো সিলাই করতে পারবো না, পুরো খেতাটা মনে হয় সিলাই করতে পারবো না। আমি ওকে নানি তুমি এটা কি কও, ঠিক আছে। পরে এই খতম যে দিতেছে, আমি ওকে নানি আমার কয় যে আমার কেমন জানি লাগতেছে, আমি মনে হয় আর এই খতম মনে হয় শেষ করতে পারবো না, আমি এতদিন মনে হয় বাঁচবো না। নানি আমার এটা কেউ বলে না, শুধু আমার একমাত্র আমারই বলছে এই কথাটা। তারপরে নানিকে আমি তুমি কি কও, আবার নানি আমার কয় তোর আর কতদিন লেখাপড়া করতে লাগবে। আমি কই নানি এর তো কেবল শুরু, নানি আর কিছুদিন লাগবে আর কি। কয় আচ্ছা ঠিক আছে। পরে নানিরে
এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়াইতেছি, শিখাইলাম। শিখানোর পরে পরে আমি পরের দিন চলে যাই, বিকালবেলা চলে যাওয়ার পরে তারপরে যেটা হয় আর কি, ওই মাদ্রাসায় ডিউটি করতে থাকে। তারপরে আমি এরকম বৃহস্পতিবার আমি আবার নানির কাছে আসবো আর কি। তো ছুটি দিল আপনাকে সকালবেলা? না, আমার ছুটি দেয় নাই। পরের দিন বললো যাওয়ার জন্য? হ্যাঁ, ওখান থেকে। হ্যাঁ, পরের দিন ছুটি দেওয়ার জন্য বললো। আমি আর ওই কয় মাদ্রাসায় কাজ কাম করে পরের দিন মাদ্রাসায় কাজ কাম পরিষ্কার করতে হয়। আর ওই ঢিলাগুলো যেটা ব্যবহার করে এটার জন্য ওই যে মাটি দিয়ে গোল গোল করে এটা তৈরি করতে হয় ঢিলাগুলো ব্যবহার করার জন্য। আচ্ছা। তো মাদ্রাসায় যারা থাকে এরা তৈরি করতে হয়। তাই তৈরি করলাম, তৈরি করে শরীরের মধ্যে কাদা মাদা ময়লা ছেলা লাগছে। তো মাদ্রাসার পাশে একটা মানে পুকুরও আছে আর স্যালো মেশিনও আছে। আমি এখানে আরেকটা কথা বলি, মাদ্রাসাটা এরকম সিস্টেম, আমাদের বাড়ির সামনে একটা বিল আছে, বিলের পরে একটা মানে মাদ্রাসা, আর বিলের পরে হলো আমাদের নানা বাড়ি। ঠিক আছে, মাঝখানে বিল, একদম বিল, কোনো এর মধ্যে কোনো কিচ্ছু নেই, একদম ফাঁকা বিল। তা আমাদের মানে সে পাশের লোক বিলের এই পাশের লোক এই পাশে আসে, এই পাশের লোক এই পাশে যায়। তো মাদ্রাসার কাজ কাম শেষ করে আমি ওই পুকুরে গোসল না করে ওই দিন কেমন জানি আমি ওই স্যালো মেশিন, আমাদের স্যালো মেশিন বলে পানি দেয় ধান খেতে, ওইখানে গোসল করার জন্য গেলাম। যাওয়ার পরে তো ওইখানে একটা মহিলা বসে রয়েছে, ওকে কিরে মামুন তুই এই জায়গায়? আমি কে কি হয়েছে? আমি মাদ্রাসায় পড়ি, আপনি জানেন না? কয় জানি তো। কয় তোর নানি না অসুস্থ, তুই কি জানোস? আমি কই না তো, আমি তো কিছু জানি না। পরে আমার ডাইরেক্ট হুজুরের কাছে চলে যাই, আর গোসল মোসল ঠিক মতো মানে কোনো মতো করে হুজুরের কাছে চলে যাই। হুজুর এরকম এরকম ব্যাপার, আমার নানি খুব অসুস্থ, ঠিক আছে, মানে মেডিকেলে। পরে বাড়ির যায় দেখি, নানা বাড়ির যায় দেখি সবগুলো ঘরের মধ্যে তালা মারা বড় বড়। তা আমি আবার কোনো ডাইনে আমি তাকাই নাই, আমার নানির দেখতে হবে। আমি মেডিকেল উপজেলার পিছন দিয়ে উপজেলার মধ্যে গেলাম না, মানে ওদিক দিয়ে ওয়াল টপ করতে হবে, ঝামেলা হবো। দিলাম দৌড় একটা, মানে উপজেলার সাইড দিয়ে মেডিকেলের সাইড দিয়ে একটা রাস্তা আছে, মানে রাস্তা না, ও মানে খেতে আবাদি জমি আর কি, এদিক দিয়ে একটা দৌড় দিলাম। দৌড় দিয়ে যায় পরে মেডিকেলের একটা ওয়াল টপ করলাম, মেডিকেলের উপরে উঠলাম। ওঠার পরে ওই ওয়ালের উপরে থেকে দেখি কি আমার মামি একটা আম গাছের নিচে, এখানে আমি অজ্ঞান হয়ে গেছিলাম ভাতের অভাবে, সে ওই জায়গাটার মধ্যে আমার মামি গোর পেরে পেরে কাঁদতেছে। তা আমি এগুলো কোনো কিছু মনে করে নেই, আমার ওগুলো কোনো সেন্সও নাই ওই টাইমে। আমার নানিরে দেখতে হবে। আমি ডাইরেক্ট মেডিকেলে চলে যাই, আমার তো সব চিনা মেডিকেল। পরে মহিলা ওয়ার্ডে যাই, যা দেখি নানা সিঁড়ি দিয়ে নামতাছে ওই টাইমে। নানা? হ্যাঁ, চোখ গোষ্ঠাতে নামতাছে। আমার এক পলক দেখলো, দেখে আমি নানার কাছে জিজ্ঞেস করি নাই, আমার নানা আমার দেখে মাথা নিচ করে চলে গেল। পরে মেডিকেলে গেছি, দেখি আমার মামির বোনের মামির বোনের ওখানে দাঁড়া রয়েছে, দেখি নানির ডাকা দেখি আমার নানি মারা গেছে। এই ছেলেটার জীবনে, জি বলুন প্লিজ বলুন। দেখি আমার নানি এই ছেলেটার জীবনে বাবা নাই, একেবারেই জিরো, পজিশনটা থেকেও নাই। মা যতটুকু ছিল সেটাও পরিস্থিতির কারণে নাই। যতটুকু শৈশব আছে সেটা হচ্ছে এই নানির সাথে, এবং নানি তাকে ভিক্ষা করে পর্যন্ত খাইয়েছে। সুতরাং নানি ওর কাছে আসলে মায়ের মতো, মার থেকে অনেক বেশি ওই শৈশবে। এবং বয়স্ক মানুষ মারা যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু ওর জীবনে কতটুকু এটা আপনারা বুঝতে পারছেন। খুব ভয়ানক। আজকের স্টোরিটা কন্টিনিউ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য, কজ ছোটদের কষ্টটা আসলে কি, এটা আসলে আমরা আমাদের জায়গাটা থেকে একটা মানুষকে যত কষ্টই আপনি দেন না কেন, ভাতের কষ্ট, ক্ষুধার কষ্ট যে কত কষ্ট, এই মানুষটা যে মানুষটা থেকেছে সেই মানুষটাই জানে। ভয়ঙ্কর স্টোরি আজকে, ভয়ঙ্কর। পরে আমার নানি ওখানে মারা গেল। পরে নানি সবাই আবার ইয়াতে খাটলিতে করে, ভ্যান ট্যান লাগে নেই বাড়ির কাছে তো মেডিকেল, খাটলিতে করে নিয়ে আসলো আমার নানিরে, বাড়ির মধ্যে নিয়ে আসলো। মারে খবর দেওয়া হলো, সবাই আসলো। আসা পর আমি ছোট ওই টাইমে বয়স, ওরকম বয়স হয় নাই তখনও, মনে হয় আমার মনে হয় 9-8 বছর এরকম বয়স হবে আমার মনে হয় যতটুকু আর কি। আমি রিকোয়েস্ট করবো প্রিয় শ্রোতা আপনাদের আজকে সবাইকে বলেন। তারপরে ওই আমার মামাতো ভাই ওই একটা রংপুর মিরবাগ নামে একটা জায়গা আছে, সেখানে মাদ্রাসা শিক্ষকতা করে আর এরকম করে। ওখান থেকে মামাতো ভাই আসলো। তা আমি ওই টাইমে ছোট, তাই মামাতো ভাইরে বললাম যে ভাই জানাজার নামাজ আমি পড়াই আমার নানিরে, আমি ওই টাইমে সব পারি, এগুলো সব পারি। ভাই বললো যে না তুই ছোট,
তো হবে না তোর দিয়া, ঠিক আছে। তা আমি বুঝি তো এটা, আমি একটু হলো মানে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু বুঝিতে, আচ্ছা ঠিক আছে তাহলে আপনি পড়েন। তা ভাই জানাজার নামাজ পড়াইলো, জানাজা টানাজা হয়ে গেল, হওয়ার পরে মাটি মুটি দিলাম যার যার মতো। এখন তে আমি পড়ে গেলাম এখন ফাঁকা স্থানে। তে আমার বড় মামি একটা ছিল, আমার মায়ের চেয়ে বেশি আদর করতো সে, আবার সে কোনোদিন মায়ের চেয়ে বেশি আদর করতো, আমি এখনো মনে করি। সে মামি আবার আমার একটু দেখাশোনা করা লাগলো। তে মামাও ভালো ছিল। জি। তে এক পর্যায়ে কমি মাদ্রাসাতে আমি লেখাপড়া করি, আমার বই লাগবে, কিছু বই কিনতে হবে আর কি কমি মাদ্রাসার। তে 50 টাকা না 60 টাকা জানি লাগবে সেই বই কেনার জন্য। টাকা এখন কে দিবে? মা তো দিবেই না। মামি করলো কি, ওই যেমন ভাই ওই জায়গায় মামাতো ভাই লেখাপড়া করে, মাদ্রাসা পড়ে না, ও মাসে মাসে 1 বস্তা চাউল কেনার টাকা দেয়। ওইটা আমি একটু মোটামুটি ভালো চলতেছে। কে দিচ্ছে টাকা? আমার মামাতো ভাই। আচ্ছা। 1 বস্তা চাউল কেনার মানে টাকা দেয়, কিছু খরচাপাতি দেয়। আচ্ছা। আমার মামিদেরকে। তাই মামি আবার করলো কি, ওইখান থেকে আবার মামার যদি না দেখে 5 কেজি চাউল আবার চুরি করলো মামি। আচ্ছা। চুরি করে আমার দিল যে এটা বেশ বই কিনবি। তাই আমি দোকানে নিয়ে যা দিলাম, দিয়া টাকা দিল, পরে বই কিনলাম। আসলেই যে তুই মাদ্রাসা থেকে দেও, অনেক কিছু ফ্যামিলি থেকে মাদ্রাসায় প্রয়োজন হয়, টাকা পয়সা বা এটা ওটা বিভিন্ন জিনিসপত্র প্রয়োজন হয়। জি। সেইটা দেবে কে এখন? সেটা দেওয়ার মতন আর কোনো লোকজন নাই। পরে মা করলো কি যে যাতে দুঃখ কষ্ট হোক, পরে আমার কাছেই রাখি নিয়ে যায়। পরে মার যে সতীন আসলো, মা সতীনের ভাইয়ের মাদ্রাসা, সে সালাউদ্দিন কাদের নাম, সে ভালো একজন বক্তা, আমাদের উত্তরবঙ্গের ভালো একজন সে মানে বক্তা আর কি, মাহফিল করে ওয়াজ করে, ঠিক আছে। তে ওই মাদ্রাসায় নিয়ে দিল, ওখানে লজিন খাওয়াবে, লজিন শিফট করে দিল আমার। মানে যে কোনো একটা বাসা থেকে পড়াতে হবে বাচ্চাদের, আর পাশাপাশি খাওয়ার ব্যবস্থা। এখানে একটা কথা বলি প্রিয় শ্রোতা, একটু ইন্টারাপ্ট করছি, ওকে। আপনাদের সবার জন্য একটা গুড নিউজ। আমরা জানি যে ফেব্রুয়ারি মাস, এবং ফেব্রুয়ারি মাস হচ্ছে আসলে বই মেলার মাস। তো জীবন গল্পের একটা বই এবারের বই মেলায় আসছে, এবং আমি ফার্স্ট, যারা আজকে এই কথাগুলো শুনছেন তাদেরকে আমি ফার্স্ট অ্যানাউন্সমেন্ট করছি। ঢাকা এফএম এর আসার পরে একেবারে বেস্ট কয়েকটা জীবন গল্প, প্রচারিত জীবন গল্প নিয়ে আমরা একটা বই বাজারে এনেছি, এবং বইটির খুব নামমাত্র মূল্য রাখা হয়েছে। আপনারা যারা বইমেলাতে আসবেন তারা তো বইটা কালেক্ট করতেই পারবেন, আমি দোকানের নাম্বার বলে দেব। কিন্তু যারা আসতে পারবেন না, বা ঢাকা শহরে থাকার পরেও হয়তো বা পার্টিকুলারলি কুরিয়ারের মাধ্যমে আপনারা কালেক্ট করতে চান, তাদেরকে বলছি, আমি অ্যানাউন্সমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনারা নাম্বারটা টুকে নেবেন। খুব সহজ একটা নাম্বার, 16297। আমি আবারও বলছি 16297, 16297। এটা হচ্ছে রকমারি.com এর নাম্বার, এবং এই নাম্বারটিতে আপনি ফোন দিয়ে বলবেন আরজে কিবরিয়ার জীবন গল্প, আরজে কিবরিয়ার জীবন গল্প বইটি চাই। খুব নামমাত্র মূল্য, আমি যতদূর জানি যে 200 টাকা বইয়ের মূল্য, এবং এই টাকা দিয়েই আপনি রকমারি.com থেকে বইটি কালেক্ট করতে পারবেন। খুব অল্প সংখ্যক বই আমরা বাজারে নিয়ে আসছি। সো যারা অ্যানাউন্সমেন্টটি শুনলেন, যদি বইটি কালেক্ট করতে চান, আগামী কালকের মধ্যে আপনারা অর্ডারটি দিয়ে দেবেন। হ্যাঁ বলেন। তারপরে ওই মাদ্রাসা খুব ভালো মাদ্রাসা ছিল, তো ওখানে আমার লজিনের ব্যবস্থা হয়, থাকা ওখানে হাফিজিয়া মাদ্রাসা যেটা। জি। তাই ওখানে আমি যাই, যাওয়ার পর আমার ওই মামাতো ভাই নিয়ে গেল আবার। আচ্ছা। ওই হাফিজটা ওখানে নিয়ে যা ভর্তি করে দিল। ভর্তি করে দেওয়ার পরে যা হইলো আর কি, আমার খাওয়ার জায়গাটা 2 জায়গায় হয়ে গেল। আচ্ছা। এক জায়গায় শুধু রাত্রেবেলা খাবো, আর মাদ্রাসায় যে খাদেম ছিল সেই খাদেমের বাসায় 2 বেলা খাবো, সকালে আর মাদ্রাসায় সকালে যেহেতু খায় না, সকালে নাস্তা খাইতে হয়। মানে আপনার খাওয়ার কষ্টটা তো দূর হলো, ওই সময় খাওয়ার কষ্টটা তো দূর হলো, মানে যে পান্তা ভাত খাওয়া, মরিচ খাওয়া, এগুলো তো থেকে তো একটু বের হয়ে যাচ্ছে। মানে আপনি যখন বলছেন না, আমার নিজেরই মনে হচ্ছে যে খাদ্য কতটা ইম্পর্টেন্ট। আমি জীবনে কোনোদিন খাবারের কষ্ট পাইনি ভাই, সত্য কথা বলি। আমি খুব বড় লোকের পরিবারে বড় হয়েছি তাও না, একটা গ্রামীণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাবা মামাকে যেভাবে বড় করেছে, রাজপুত্রের মতো বড় করেছে। আমিও খুব বেশি উচ্চাভিলাষী মানুষ না, বা কখনোই ছিলাম না, বাবা মার সীমাবদ্ধতা বুঝতাম, খাবারের কষ্ট কখনো পাই নাই। আমি আমার মার কাছ থেকে শুনেছি তারা হয়তো খাবারের কষ্ট করেছে, বা গ্রামীণে আগে তো মানুষ অতটা বড় লোক ছিল না, গ্রামে যারা বড় হয়েছে। কিন্তু আপনি যখন এই গল্পটা বলছেন না, আমি মানে আপনার বলাতে আমি চোখের মতো দেখতে পেয়েছি জিনিসগুলো। তো যখন আপনি বলছেন যে আমার এক বাসায় লজিং থাকলাম, সকালবেলার খাবার ম্যানেজ হয়ে গেল, রাতের বেলার খাবার ম্যানেজ হয়ে গেল, আমার কাছে মনে হচ্ছে কি আমি হাঁপ ছেড়ে বাঁচতে পারছি। এবং বিলিভ মি, আজকের এই জীবন গল্প যারা শুনছে তাদের প্রত্যেকেরই মনে হয় এই অবস্থাটা। যারা খাবারের কষ্ট পেয়েছে তারা অনেক বেশি বুঝতে পারবে যে আজকের এই জীবন গল্পটা কি, কিন্তু যারা কখনো পায়নি তারাও কিছুটা হলো বুঝতে পারবে। বলেন। তারপরে আমার খাওয়ার ব্যবস্থাটা ওই জায়গায় 2 জায়গায় হলো আর কি। এক জায়গায় মানে মাদ্রাসার সামনে একটা বাসা আছে, ওই জায়গায় রাত্রেবেলা খাবো, আর সকালে যেহেতু মাদ্রাসায় খাওয়া দাওয়া হয়, নাস্তা শুধু চিরামুড়ি এগুলাই মানে মাদ্রাসায় এভেলেবেল চলে থাকে জিনিসগুলা। তাই আর দুপুরবেলা খাদেমের বাসায়, খাদেমের বাসায় যে খাবো, যে খাবারটা খাবো দুপুরে, খাদেমে খাওয়াবেন আমার মাদ্রাসার যে খাদেম আছে উনি খাওয়াবেন না।
এটা খাওয়াবে হলো বাজারে এক লোক চাউল বেচে, আচ্ছা সে আমার সপ্তাহে 2 কেজি করে চাউল দেবে। আচ্ছা প্রতি বৃহস্পতিবার বিকালবেলা 2 কেজি চাউল দেবে। জি ওই আমি চাউল আই না ওই খাদিমের বাসায় দেবো, উনি আমার রান্না করে খাওয়াবে আর কি। আচ্ছা আচ্ছা তে এইভাবে সিস্টেম হয়ে গেল। তে আমি লেখাপড়া করছি ক্লাস 2 পর্যন্ত। তো ওই মাদ্রাসায় ওই যে রাত্রেবেলা যে বাসায় খাই আমি ক্লাস 2 পর্যন্ত লেখাপড়া করছি। আর ওখানে যে বাচ্চাটা আছে আমার সমানেই, আমার চেয়ে একটু ছোট হবে, সেও ক্লাস 2 তে পড়ে, আমার ওই 2 ছাত্র পড়াইতে হবে। আচ্ছা যাই হোক, এটা আমি কোনো ইয়া মনে করি না, আমার কপালটা এরকম, পড়াইতে হবে, লজিং খাওয়াইলে পড়াইতে হয়। আমার মাথার মধ্যে একটু মেমোরি আছে যে পড়াইতে হবে, স্বাভাবিক। তো বই নিয়ে বসে পড়াই, বাংলা যে আমার যেটুকু পারে অতটুকু পড়াই, ঠিক আছে, পড়াইতে থাকি। তে মাসখানিক দেওয়ার পরে সেই বাজারে যে চাউল দেয় 2 কেজি করে, সে চাউল দেওয়া বন্ধ করে দিল, মানে ডাইরেক্ট বন্ধ করে না। আমার একদিন বললো কি, আমি আর চাউল টাউল দিতে পারবো না, আমার ব্যবসায় লস হইতেছে, তুমি হুজুরের বইলে অন্য ব্যবস্থা করতে। তা আমার ভিতরে একটা সবসময় লজ্জা কাজ করতো, আমি হাজার না খেয়ে থাকলেও কারো কাছে চাইতাম না। আবার ছোট থাকা অবস্থায় এই জিনিসটা ছিল, শুধু একমাত্র নানির কাছে চাইতাম আমি খাবার, আচ্ছা আর কারো কাছে চাইতাম না। তাই আমি আর হুজুরের বলি না। তারপরে আবার পরের বৃহস্পতিবারে আবার ব্যাগ নিয়ে যাই, যে চাউলের জন্য দাঁড়ায় থাকি। আবার বলে যে কি বাবা, তোমার না বলছে আমি চাউল দিতে পারবো না, তুমি আবার আইছো। আমি কই না, আমি কিছু বলি না, দাঁড়ায় থাকি। পরে আবার চাউল দেয়, দিয়ে কয় তুমি হুজুরে বলবা, যে ঠিক আছে। আবার হুজুরে বলবো, আবার কোন সামনে ঝামেলা ইয়া করতেছে, কই যাব কি আসে বিষয়, তো এইভাবে চলতে থাকে। আপনার সারাদিন মাথায় শুধু একটা জিনিস চিন্তা করতে, যে খাবার কিভাবে ম্যানেজ হবে। হ্যাঁ, লেখাপড়া ভালো ছিলাম আমি। পরে ওখান থেকে ওই খাবার ব্যবস্থা আর কি আবার সমস্যা হয়ে গেল। এক পর্যায়ে আমার আর ভাল লাগে না, আর যে রাত্রেবেলা যেখানে খাই ওখানেও মানে খাওয়াইতে চায় না আর কি, মানে কেমন করতেছে। পরে রাত্রেবেলা একদিন আমি আর ভাল লাগতেছে না, ঠিক আছে, তখন আমার মাথার বিরেন্ডে কাজ করতেছে কি যে আমি কাজ করে খাবো, হোটেলে কাজ করবো। আমি কত ছোট বলে আমার হোটেলে গিলাস মিলাস ধোয়, ঠিক আছে, আমি গিলাস ধুয়ে খাবো, ঠিক আছে, খাবারটা তো পাবো আমি ঠিক মতো টাইম টু টাইম। পরে একদিন আমি পড়াইলাম মাদ্রাসার থেকে, ওখানে মাদ্রাসায় পড়াই আবার আনলে পরে কেউ যদি দিয়ে যায়, ওই ছাত্রটার করে কি প্রায় 10 কেজি 15 কেজি ওজনের একটা কাঠের গুড়ি পায়ের মধ্যে শিকল দিয়ে লাগানো হয়। ওই গুড়ি নিয়ে টয়লেটে যাইতে হবে, ওই গুড়ি নিয়ে নামাজ পড়তে হবে, ওই গুড়ি নিয়ে আবার ঘুমাইতে হবে। কেন? এটা সে মাদ্রাসার থেকে পলাই গেছে, মানে শাস্তি তার, এটা শাস্তি তার। মাদ্রাসা খুবই ভালো ছিল একটা মাদ্রাসা, একদম ভালো একটা প্রতিষ্ঠান, আমি খারাপ বলবো না। ওই নিয়মটা থাকলেও মাদ্রাসা খুবই ছাত্র ভালো, ভালো ভালো ছাত্র তৈরি হয়, বাইর হয়। আচ্ছা ঠিক আছে, আমি ওইখান থেকে মাদ্রাসার থেকে মানে পলাই গেলাম শরম লজ্জার জন্য। আমার খাবার জায়গা ঠিক হইতেছে না, ওখানে চলে মার কাছে গেলাম, মার কাছে বললাম যে মা এরকম এরকম ব্যাপার, আমি ওই মাদ্রাসায় পড়বো না। মাদ্রাসা থেকে পালিয়ে গেলেন? হ্যাঁ। আচ্ছা, এরকম এরকম ব্যাপার মা, আমার ভাল লাগে না, আমি এখন কাজ করে খামো। আমার মামাতো ভাইয়ের খবর দেওয়া হইলো, ওই এখন আর দেখাশোনা কেউ নেই, আমার মা ওখানে মাদ্রাসায় নিয়ে আসতে পারবে না, সে অন্যজনের সংসার করে। এমনি তো কত পদের কথা বলে, আমি গেলে পারি বিভিন্ন কথাবার্তা শুরু হয়ে যায়। আমার মামাতো ভাইয়ের খবর দেওয়া এসে পরে আমার ওই মাদ্রাসায় থাকতে বলে। আমি বললাম না ভাইয়া, আমি মাদ্রাসায় থাকবো না, অনেক বুঝায় বলে। সেই ক্ষেত্রে আমার ভাই আবার ওখান থেকে নিয়ে যায় আমার ভাইয়ের কাছে রাখে, মামাতো ভাইয়ের কাছে মাদ্রাসায় রাখার পরে মাদ্রাসায় আমার মামাতো ভাই আমার মানে দায়িত্ব যখন নিছে, তখন সেই তো হিরো, সেই তো রাজা। আমার মাঝে মাঝে মারধর করতো খুব, কোন একটা ভুল। আপনি মাদ্রাসায় ব্যাক করেন নাই? না, ওই মাদ্রাসায় ব্যাক করিনি। পরে আমার মামাতো ভাই মাদ্রাসায় যাই, আচ্ছা আচ্ছা, কোন একটা দোষ পেলে আমার খুব মারে। মানে এটা মায়ের কি, মানে গরুর মতন মায়, গরুরও এরকম মারে না আর কি। মায়ের একদম শরীর মেল কালো বানায় ফেলায়, শরীর জখম একদম এরকম মারার পরে না লেখাপড়া করি, ওখানেও লজিং ঠিক করে দেয়, আমার খুব ভালো একটা লজিং ঠিক করে দেয়, একদম বাসার কাছে, পড়াইতে হয় না। সবাই ওরা শিক্ষিত ছিল, বড় বড় ছেলে 2টা ছিল, সবাই শিক্ষিত, আবার 2টা মেয়ে ছিল, 3টা মেয়ে ছিল, শিক্ষিত সবাই। আমার হুজুর হুজুর করে রাখতো, আমার খুব সম্মান করতো, আর ওখানে ভালো মন্দ খাবার দিত আমার। পরে মায়ের টাইরে আমার আর ভাল লাগে না, অস্বাভাবিক কিছু মারে অল্প কিছু ভুলের কারণে। তো একদিন আমারে বাড়ির ছুটিতে যাই, সেখানে আমার মামাতো ভাইও যায়, মানে আমার হুজুর যেটা বর্তমান হুজুর, মামাতো ভাইও যায়। তো আমার মামাতো ভাই ছোট একটা ছিল, ওর সঙ্গে আমি খেলাধুলা করতেছি, তো ওরা কি জানি এক পর্যায়ে করি আমি, ঠিক আছে। তারপরে আমার মামাতো ভাই আমারে বাইর হয়ে একটা লাঠি দিয়া আমার এই মামার বাড়ির সামনে একটা ছোট রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে ইচ্ছা মতন মারে, আমার গরুর মতন মারে, মোটা একটা লাঠি দিয়ে। সে মায়ের কি মানে
এটা মানে মানুষটা এইভাবে মারে না কি, একটা চুরও এইভাবে মারে না, ঠিক আছে। আমার মামাতো ভাই শুধু চিল্লান দেয়, ছোটটা চিল্লান দেওয়ার কারণে আমার এই পরিমাণ মারে যে একটা মানে চুরি করলে যে মারে এইভাবে মারে না আর কি। মায়ের দেওয়ার পরে গ্রামের লোকজন আশেপাশে বাড়ি ছিল সবাই পালা হয়ে গেছে মায়ের দিকে। আর একটা কথাই বলে যে নারীটা মারা যাওয়ার পরে ছেলেটার এই অবস্থা হয়ে গেল। মানে সবাই বুঝতে পারে যে আসলে এতিম হয়েছে নানি মারা যাওয়ার পর। হ্যাঁ, যে বিভিন্ন রকম কথাবার্তা বলে যে নারীটা মারা যাওয়ার পরে আমার ছেলেটা আরো বেশি ইতিম হয়ে গেছে। তাই আমি শুনি ওগুলো, আমার আর ভালো, আমি ওখানে যাবো না মাদ্রাসায়। মাদ্রাসার ছুটি শেষ হলো, আমি এবার বীরবাগের ট্রেনে, পীরগাছা ট্রেন স্টেশন থেকে বীরবাগে আমি মাদ্রাসায় লেখাপড়া করতাম আমার মামাতো ভাইয়ের কাছে। সেই ট্রেনে উঠলাম, ওই ট্রেন আবার পীরগাছার থেকে বীরবাগ হয়ে রংপুর যায় আর কি, কাউনিয়া দিয়ে রংপুর যায় আর কি। আমার কাছে 5 টাকার মতো ছিল, না 10 টাকা ছিল, মামি দিছিল, মামি খুব ভালো ছিল। তা আমি 10 টাকা ওই মাদ্রাসায় কালেকশন করতাম, মোট মাঠে 10 টাকা ছিল আমার কাছে আর কি, শুধু 10 টাকা। তাই আমি চিন্তা ভাবনা করি আর মাদ্রাসায় যাবো না, রংপুরে যাবো, যে রংপুরে মানুষ কত কাজ কাম করে, আমি কাজ কাম করবো, হোটেলে কাম করবো বা যেটা পারে সেটাই করবো। মাদ্রাসায় আপনি কি হাফেজি লাইনে পড়াশোনা হ্যাঁ, করেন? হাফিজ লেখাপড়া পূর্ণপাড়ার মতন মুখস্থ ছিল আমার। ওই পর্যন্ত 15 পারা মুখস্থ করে ফেলেছেন। হ্যাঁ। করার পরে আপনি সিদ্ধান্ত নিলেন এই অত্যাচারের কারণে যে না, আমার এবার খাবারের ব্যবস্থা করতে হবে, আমি কোথায় যাব? আমি রংপুরে চলে যাব, শহরের দিকে। গল্প এখানে একটু পজ নিচ্ছি প্রিয় শ্রোতা। তার মানে আজকে আমাদের এই অনুষ্ঠানে জীবন গল্পে যিনি আছেন তিনি 15 পারা কোরআনের হাফেজ। আমি জানি না পরবর্তীতে উনি কন্টিনিউ করতে পেরেছেন কিনা বা উনি চর্চা করেছেন কিনা, কারণ আমি যতদূর জানি যে কোরআনের হাফেজ হলে সেটা কন্টিনিউয়াসলি চর্চার মধ্যে রাখতে হয়, নইলে ভুলে যায় একটা সময়। আমি প্রশ্নের উত্তর বা এটা নিয়ে আমি আবারও ফিরবো। আমি জানি যে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ আমরা বসবাস করি এবং অনেক বাবার স্বপ্ন থাকে তার সন্তান ছেলে হলে, প্রথম সন্তান হলে বা যেটাই হোক না কেন, একটা ছেলে সন্তান হলে সে তাকে একটা সময় গিয়ে কোরআনের হাফেজ বানাবে। অনেক বাবার স্বপ্ন থাকে এটা। এবং ওর ক্ষেত্রে কিন্তু বলুন তারপর কি হলো? চিন্তা ভাবনা করলাম কি আমি আর পড়ালেখা করবো না, আমি কর্ম করে খাবো, কাজ করে খাবো। জি, ঠিক আছে। তে আমাদের যে বাড়িটা ছিল নানা বাড়ি পীরগাছা, আর পীরগাছা হ্যাঁ মিরবাগ একটা ট্রেন যাইতো, ওই ট্রেনে আবার রংপুরে যাইতো। আচ্ছা। তে আমি বিকালবেলা রওনা দিছি বাড়ির থেকে, নানা বাড়ির থেকে মাদ্রাসার উদ্দেশ্যে। আমি মাদ্রাসায় না যায় ওই ট্রেন দিয়ে আমি রংপুরে চলে গেছি। তা আমার 10 টাকার মতো ছিল আমার কাছে। তে রাত্রেবেলা ঘুমাইতে হবে, তে ওই রংপুর স্টেশনে পার্টি বিছিয়ে দিত, ওই ঘুমানোর জন্য 5 টাকা নিত পার্টির মধ্যে, বালিশ টালিশ আর দিত না। আচ্ছা। ঠিক আছে। তে আমি তো খাই নাই, আমি কই যে আমি খাবো, তে আমার কাছে তো 5 টাকা আছে। তে যে পার্টিওয়ালা বললো কি যে তুমি এক কাজ করো, তুমি ওই হোটেলে যা বলো, 5 টাকা দিয়ে বলো যে আমার কথা বলো যে পার্টিওয়ালা খাওয়াইতে গেছে, তাহলে ভালো করে খাওয়াই দিবে। আচ্ছা। তে 5 টাকা যা আসলো 5 টাকা দিয়ে দিলাম ওই পার্টিওয়ালারে, ওই হোটেলওয়ালারে দিয়া রাত্রেবেলা খাইলাম, খায়া শুইলাম। আমি কইলাম তখন একটু ঠান্ডা ছিল আবার, ঠিক আছে। আমি বললাম যে খেতা দিবেন না, হ্যাঁ খেতা দেবো। খেতা মেতা দিল না, রাত্রেবেলা ওই খালি পার্টিতে বালিশ ছাড়াই ঘুমাইলাম প্রথম। ঠিক আছে। তে ঘুমাইলাম, সকালবেলা ঘুমোর থেকে উঠলাম, এখন আবার খাইতে হবে। আমার চিন্তা কাজকর্ম করে খাবো আমি। তে ওই একদম স্টেশনের সামনেই একটা ডাস্টবিন ছিল, ডাস্টবিনের সাইডে মেম্বারের ভাই একটা ছোট একটা হোটেল দিছিল আর কি। আচ্ছা। ভাড়া দিত হোটেলটা। আচ্ছা। তে হোটেল ছোট্ট একটা হোটেল, রুটি বানাইতো আর ভাত ব্যস্ত, রুটি ব্যস্ত ভাত, এটাই। তে আমি ওখানে যা বলি যে কাজের লোক লাগবে। ও সরি, এর আগে আমি করি কি, ওই মাদ্রাসার যে পোশাক আশাক গুলো ছিল ওগুলো আমি একটা ব্যাগ পলিথিনের মধ্যে একটা বাসায় কয়া থুয়ে আসি যে আমি কয়দিন পরে এসে নিয়ে যাবো। ঠিক আছে। মাদ্রাসার পোশাক দেখলে কেউ কাজে নিবে না। জি। তো সেই ক্ষেত্রে আমি ওই থুয়ে আসা পরে আমি বলি যে এরকম ব্যাপার, কাজের লোক লাগবে। কয় হ্যাঁ লাগবে, কি কাম করো? আমি কই যা কাম দিবেন তাই পারুন। ঠিক আছে। পরে উজিরের দোকান ছিল ওইটা, ওই দোকানে উজিরে চালাইতো। পরে আমি দোকানে জয়েন করলাম, দিন 15 টাকা হাজিরা। আচ্ছা। 15 টাকা হাজিরা, আর হইলো খাওয়ান দাওয়ান সব দিবে। তা আল্লাহর রহমত ভালোই, কিন্তু কোহেনে একটা জিনিস ছিল কি, ওই রান্না বান্না যাই হইতো ওই কয়েল খড়িতে আর কি, মানে আমাদের দেশে রংপুরে কয়েল খড়ি কয় গোল গোল, ঠিক আছে, ধানের তুষ দিয়ে গুঁড়া দিয়ে বানানো, যেটা বানানো হয়। ঠিক আছে। কিন্তু এটা খুব কালি হয়, ওই দোকানটাই একদম কালি। আচ্ছা। ঠিক আছে। আমার মানে আমি তো মোটামুটি ফর্সা মানুষ, ওই কাজ কাম করতে গোসল করার জায়গা নেই, টয়লেট করার জায়গা নেই ওখানে। আবার গোসল করতে হলে প্রায় ওই রংপুর স্টেশন ছাইরা প্রায় 1 কিলোমিটারের মতন দূরত্ব, আর বেশি হবে। একটা ফার্ম আছে একটা, ওই ফার্মের মাঝখানে একটা পুকুর আছে, ওখানে গোসল করার জায়গা আর কি। তে ওখানে গোসল করতে যাই, আমার শরীরের এমন কন্ডিশন, শরীর পুরো একদম কালি, পুরো শরীরে জামা কাপড় যা আছে সব কালি।
তো আমি ওখানে প্রায় 3-4 মাস আমি একটানা কাজ করি। 3-4 মাস একটানা কাজ করি, ওখানে আমার পুরো শরীর মানে কালি কালি হয়ে গেছে আর কি। পর 3-4 মাস পরে আমার নানা কেমনে জানি খবর, আমি নিখোঁজ হারাই গেছি পুরো বাড়ির থেকে। মা তেমন তো ওখান থেকে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া, শুনছি যে দোয়া প্রার্থনা করে আল্লাহর কাছে যে যেখানে থাকুক ভালো থাকুক জানি, এই পর্যন্তই, খোঁজাখুঁজি নাই। তো কেমনে জানি নানা খোঁজ পাইছে, আমি রংপুর স্টেশনে ওখানে আসি, ঠিক আছে। পরে নানা একদিন আসে, আইসা আমি ওই টাইমে করি কি, ওই মানে হোটেলটা যে জায়গায় দেওয়া ওই জায়গায় মানে বৃষ্টি বাদল একটু হয়তো তখন মানে পানিগুলা সরাই দিতেছি হোটেলের সামনে থেকে ঝাড়ু দিয়ে। আর আমার শরীরের এমনই একটা কন্ডিশন, মানে পুরা কালি শরীরটা, আমি ওই অবস্থায় চলাফেরা করি, ওই অবস্থায় খাবার দাবার দেই, ওই অবস্থায় কাজ কাম করি। মানে আমার যে আগে যে চেহারা ছিল, আমার নানার মতন নানার সামনে দাঁড়ানোর সাহস আমার হইল না। পরে নানারে আমি এক পলক দেখছি, নানা আমার এক পলক দেখছে, দেখে আমি নানারে দেখে দৌড়। পরে নানা অনেক ওখানে জিজ্ঞাসাকাশ করলো, কইরা নানা আবার প্রায় 18 কিলোমিটার কি 19 কিলোমিটার হবে এই পীরগাছা থেকে রংপুর নানা হাইটে আইছে। নানার কাছেও কোনো টাকা ছিল না, তাই আমারও এখানে আবার বিবেকে মানে আমি ওখানে ইয়া ছিল না যে আমি কিছু টাকা দিয়ে দেবো বা ইয়া করবো, ঠিক আছে। আমার এসব কোনো ছিল না, আমি মানে ভয়ে একটা অস্থির যে আমি ছিলাম কি আর হয়েছি কি। পরে নানা অনেকক্ষণ থাইকা আবার নানা চলে যায়। চলে যাওয়ার পরে আমি ওখানেই কাজকর্ম করি। আর আমি তখন দিন ডিউটি করতাম, রাত্রে একজনই থাকতো হোটেলের মধ্যে, আর দিনে 3-4 ম্যানেজার মানে হোটেলের মালিক থাকতো, হোটেলের উজির ভাইয়ের মা থাকতো, বাপ থাকতো, রান্না বান্না করতো হোটেলে। রাত্রেবেলা একজনই যথেষ্ট, খাবার দাবার দিতে, রুটি বানাতে একজনই যথেষ্ট। তাই আমি নতুন তো, দিনের বেলায় আমি কাজ করতাম। তো ওই ডাস্টবিনের উপরে, ঠিক আমি ভালো করে দর্শক বুঝে দেওয়া হচ্ছে, ডাস্টবিনের উপরে একদম ময়লার উপরে ছোট্ট একটা টিনের একটা ঘর ছিল, মানে দোকান ছিল একদম ছোট্ট। রংপুর শহরের কথা বলছেন? হ্যাঁ, রংপুর শহরের কথা। আচ্ছা। একদম ডাস্টবিনের উপরে, একদম যেখানে ময়লা সয়লা ফেলায়, ওখানে আমি রাত্রেবেলা ঘুমাইতাম। পিঁকড়া আকড়া উঠতো, ঠিক আছে, মানে অনেক পোকামাকড় উঠতো। তো লাস্টে একদিন কি হলো, মানে আমি মানে হোটেলের কিছু কাজকর্ম শিখে গেলাম। বোমা নামে একটা পোলা ছিল, ও রাত্রে কাজ করতো, ওরে মাঝে মাঝে এখন আমি শিখে গেছি, দিয়ে আমি বিশ্বাসী হয়ে গেছি মোটামুটি। আমি ওরকম ধরনের খারাপ ধরনের ছেলে না, ওরা বিশ্বাস পায় গেছে। পরে আমার রাত্রে শিফটিতে দিল, রাতের শিফটিতে আমি রুটি বানাই, তখন রুটি বানানো মোটামুটি শিখে গেলাম। এখন দিনে তো ঘুমাইতে হবে, দিনে আবার ওই ডাস্টবিনের উপরে ঘুমানো সম্ভব না, মানুষের চিল্লা হাল্লা, তারপরে মানে একটু দুর্গন্ধ বেশি ছড়ে, গরমের তাপটাও বেশি পড়ে আর কি। ওই ডাস্টবিনের উপরে টিনের মধ্যে ঘুমানো সম্ভব না, তারপরেও ঘুমাই, ঘুম আসে না। পরে রংপুর যে প্ল্যাটফর্ম আছে স্টেশন, একদম স্টেশনের সামনেই ঘটনাটা। পরে স্টেশনের মধ্যে যে মানে ঘুমাই, সকালবেলা যে ঘুমাই, শরীরের যে অবস্থা মানে টোকাই পোলা মানে বাজে অবস্থা আর কি। তাই ঘুমাই পুরা প্ল্যাটফর্মের মধ্যে, যে মানুষ যে বসার জন্য সিট গুলো থাকে, সিট গুলোর মধ্যে বসে শুয়ে ঘুমাই। তো মানুষে করে কি, ওই পানির বোতল হাতে থাকে, আয়না দেয়, শরীরের মধ্যে পানি ঢাইলা, হেই জমিদারের বাচ্চা, মানুষ বইতে পারে না, তুই এনে ঘুমাই রয়েছ, ঠিক আছে, মনে মনে নিজের সান্ত্বনা দিতাম, ঠিক আছে তো বসার জায়গা, আমি এনে ঘুমাবো কে। তারপরে ঘুমাইতাম কই রংপুর স্টেশনের মানে বিপরীত সাইডে, মানে ওই যে তেল মানে অন্য তেলের যে কোম্পানিগুলো আছে, মালগাড়ির থেকে তেল আনলোড করে, ওই ফাঁকা জায়গা আছে, কিছু ঘাস মাস আছে, রোদ্রে শ্যামা পরে, দিনের বেলা ওখানে ঘুমাইতাম। মানুষ আবার পায়খানাও করতো ওখানে রাত্রে বেলা, আমিও ওখানে পায়খানা করছি। তখন মানে ওই পায়খানা করার কোন এরকম কোনো ইয়া ছিল না আগে, পাবলিক টয়লেট ওখানে আগে এরকম সিস্টেম ছিল না, আমি ওখানে করতাম। তো ওখানে এক ফাঁকে ভালো একটা পরিষ্কার জায়গা দেখে নিয়ে ওই ঘুমাই পড়তাম, ঠিক আছে। বুঝতে পারছি, মানে খুব অবর্ণনীয় জীবন আর কি যেটাকে বলে। হ্যাঁ, তার পাশে এভাবে দিন যাইতেছে, পরে এভাবে ঘুম আর হয় না। তো এক পর্যায়ে আমার বললো কি, ওই উজির ভাই বললো যে তুই আমার বাড়ির যেয়ে ঘুমাবি। আমি আচ্ছা ঠিক আছে, ভাবিটাও ভালো ছিল। তো বাড়ির যাইতাম, ওর একটু দূর হইতো আর কি, হাইটে যে ঘুমাইতাম ওখানে। এর মাঝখানে আমি একটা কথা বলি, বাড়ি ঘর দিয়ে তো সবই ছাড়লাম, হোটেলের খাবার কিন্তু মানে ওরকম মায়ের হাতে রান্না বা নানির হাতে রান্না, মায়ের হাতে রান্নার মতো না। হোটেলের রান্না ভাজা আর ওই আটা দিয়ে ঝোল বানায় ব্যস্ত। আচ্ছা, এটা আমার মানে ভালো লাগতো না। তো ওই হোটেলে একটা মাছ রান্না করতো, কাজুলি মাছ নামে আমার দেশে পরিচিত, ঢাকায় সুরমা মাছ করে কয়। ওই মাছটা ভাজতো না, মানে রান্না করতো, মানে দেশের স্বাদ, মানে মায়ের হাতের স্বাদ বা বাড়ির মতো রান্না হইতো। আমি আবার ওই মাছটা আবার হোটেলে কাজ করতাম, ওই মাছটা হোটেল থেকে কিনে খাইতাম আমার টাকা দিয়ে, যে আমি খাইতাম। আর এই কথা মনে করতাম যে আমি মায়ের হাতে রান্না খাইতেছি বা নানির হাতে রান্না খাইতেছি বা
এরকম আর কি। যে হোটেলে কাজ করতেন ওই হোটেলে থেকে কিনে খেতে হতো? জি, ওই মাছটা শুধু মানে মাছটা ভাজতো না তো, মানে ভালোই লাগতো স্বাদটা আর কি। আর এই মাছটা আমার নানি খুব পছন্দ করতো, আচ্ছা। তো ওই মাছটা আমি কিনে খাইতাম আর মনে করতাম কি নানির সাথে খাইতেছি, এগুলো মনে করতাম। এই যে কল্পনাগুলো যখন শুরু আসলো তখন আমার রাত্রেবেলা ঘুম হইতো না। মানে একটু যখন কল্পনা বোঝা শুরু করলাম, এই পিছনের যে কল্পনাগুলো আগে কোনো কল্পনা করে নেই, খালি খাবো কেমনে এই চিন্তা। এখন খাওয়ার চিন্তা সব ঠিক আছে, এখন যে কল্পনা শুরু করলাম যে আমার মা কই, বাপ কই, নানি কই, আর আমি কই, আমি কই যাব এখন, কি করব এখন, তখন আর ঘুম হইতো না। তখন থেকেই আমি আবার শুরু করে দিলাম, এই সিগারেটটা বয়ে বয়ে ওই যে ফার্মে যে ছিল ওখানে আবার ওই গোসল করতে যেতাম, অনেকে খাইতো, সিগারেট খাইলে একটু মাথা ঘুরতো, আবার মাথা ঘুরলে পরে না শুইলে একদম ঘুম ধরে যেত, ভালোই লাগতো। তো ওই পর্যায়ে ওইখান থেকে আমার বিড়ি টিড়ি, সিগারেট মিগারেট, স্মোকিং এগুলো খাওয়া শুরু করি, এভাবে চলতে থাকে। তারপরে একদিন ওই উজির ভাইয়ের বাড়িতে যাব ঘুমানোর জন্য, দিনের বেলা নাইট ডিউটি করে দিনের বেলা ঘুমাইতে যাব। তে আমার ওই যে কাপড় চোপড় গুলো ছিল এগুলো ইয়ার মধ্যে ছিল, ওই ডাস্টবিনের উপরে যে দোকানটা, একদম ডাস্টবিন কিন্তু ডাস্টবিনের ময়লা দিয়ে ভরা, তো ওখানে ওই দোকানটা ছিল, ওইটার উপরে মানে আমরা থাকতাম, কাপড় চোপড় ছিল। তো আমি কাপড় চোপড় নিয়ে কাপড় একটা চেঞ্জ করে আমি আবার গেছি উজির ভাইয়ের বারাসার দিকে যাব, ওইখানে যাই ঘুমাবো, গোসলটা করে একটা গামছা করে গোসল করে ঘুমাবো। তো যাওয়ার সময় ওই আমার প্যান্টের মধ্যে এমন মানে আমরা আপনার চিনেন না তা জানেন না, মানে চামুকুন যাকে বলে। এটা কি জিনিস? চামুকুন শরীরের মানুষের শরীরের মধ্যে হয়, গরুর শরীরের মধ্যে হয়, একটা উকুন টাইপের আর কি। ঠিক আছে, মানে অনেক বড় একটা দোলা, মানে লক্ষ লক্ষ। আপনার শরীরে উকুন? হ্যাঁ, আর প্যান্টের মধ্যে মানে কিভাবে জানি জল মনে হয় ওই ডাস্টবিনের উপর থেকে প্যান্টের উপরে আসে লক্ষ লক্ষ। তা আমি এক পর্যায়ে যাইতাছি, যাওয়ার পথে ওই প্যান্টটা পড়ছি, তো আমার শরীর মানে চুলকায় শেষ, পুরো শরীর আমার ইয়া করে ধরছে এই চামুকুনটা আর কি। তো এক পর্যায়ে আমি টিকতে পারলাম না যে কি এদিকে আমার নিচের দিকে চুলকাইতেছে বেশি, যে কি আমার দেখতে হবে। একবার মোটামুটি আমার টয়লেটেরও চাপ আসে, তা আমি একটা খালি একটা জায়গায় যাই, ওখানে একটা ঝুট মেল মানে ঝুট পাট মানে আর কি ভাস করে বাঁধতো, বাইন্দে অন্য অন্য জায়গায় দিয়ে পাঠাইতো। তাই আমি ওখানে বসে টয়লেট করতে বসলাম দিনের বেলা, একটা ঝোপ ঝাড়ের মধ্যে টয়লেট করতে বসলাম। আর দেখি কি আমার প্যান্টের নিচে মানে খুলছি তো প্যান্টটা দেখা যায়, ওই জায়গার মধ্যে উকুনের ভরা, একদম চাম উকুনে ভরা। হয়তো ঘেন্নার মতো একটা অনুভূতি আসছে প্রিয় শ্রোতা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু পরিস্থিতি তাকে কতটা নির্মমতার জায়গায় নিয়ে গেছে দেখেন। এরকম মানুষ বিরল না, আমাদের ঢাকা শহরে অনেক মানুষ আছে ডাস্টবিনের পাশে পড়ে থাকে। আমরা এই যে অনুষ্ঠান শুনে কালকে যখন রাস্তায় হাঁটা শুরু করবো আমাদের চারপাশেই পড়বে, আমাদের ভিতরে কোনো অনুভূতি জাগে না। বিলিভ মি ওয়ান থিং, মানে আমার কাছে মনে হয় যে আমরা আসলে কোন একটা জড়তার মধ্যে থাকি। একটু যদি মনটা নরম করি, যদি ভাবি যে আল্লাহ তো আমাকে ওই জায়গাটাও রাখতে পারতো, ও আজকে যে জায়গাটায় আছে সেখানে তো আমিও থাকতে পারতাম। কিংবা যে ছোট বাচ্চাটা আপনার কাছে হাত পাততেছে, কি এমন হবে ওকে যদি আপনি 100 টাকা পকেট থেকে বের করে দেন, আপনি গরিব হয়ে যাবেন? আপনার তো অনেক আছে। কি এমন হবে যদি আপনি ওকে একটা ভালো কিছু একটা কিনে দেন? আপনার ওই সময়টা মনে হতে পারে আরে ওরা তো ব্যবসা করে, এরা তো পয়সা টয়সা নিয়ে বাড়ি থেকে বাড়ি করতেছে, গাড়ি করতেছে। আজ পর্যন্ত মানুষের কাছে হাত পেতে কেউ কোটিপতি হয়েছে? তাহলে এই মানুষগুলোকে আপনার দিতে সমস্যা কোথায়? কিংবা সেও যদি হয়েও থাকে, আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, আপনি যাকে গরিব মনে করে দিলেন সেটা তো সব হবেই, সে যদি আপনার সঙ্গে চিট করে থাকে সেটা তার সমস্যা। তো তাহলে দেওয়ার জন্য কত রকমের চিন্তা ভাবনা আছে, পজিটিভ চিন্তা ভাবনা। ভাই, কেউ বড়লোক হয় না। আপনার মনে হতে পারে নেশা করে, আপনার মনে হতে পারে সে উল্টাপাল্টা করবে আপনার টাকা দিয়ে, আপনার মনে হতে পারে এটা করতে পারে, তাহলে তো আপনি কাউকেই সাহায্য করবেন না। ঠিক আছে, নেশা করলে আপনি তাহলে এনশিওর করেন যে ঠিক আছে আপনার টাকাটা প্রপারলি সে ইউজ করবে, কিন্তু আপনি দান করা থেকে তো বিরত থাকতে পারবেন না। তারপরে ওই পোকাগুলো এখন তো সরলে ফালানো সম্ভব না। পরে ওই অবস্থায় যাই হোক ওই বাসায় চলে গেলাম, যে মুখ গোসল করলাম, মোটামুটি গোসল করার পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে শোবো, মানে পুরো শরীরে ওই উকুনগুলো আর কি পরার মতো না, কিন্তু ওগুলো শরীর থেকে পড়বে না, চাম উকুন জায়গায় বলে, মানে ছোট ছোট একদম ছোট ছোট লেগে থাকে। হ্যাঁ, তাই আমি মানে খাটের মধ্যে সাইডে আরেকটা পুরানো চৌকি আছে, ওখানে ঘুমাবো। তো বইছি, চুল কাইতেছে, চিরুনি নিয়ে মাথাটা আশ্রিয়েছি না, একদম চিরুনির মধ্যে অনেকগুলো উকুন হয়ে গেছে। তো ওই ভাবি আবার দেখছে, দেখার পরে আমার সিসাক্কা দিতেছে, কয় তুই আজকের পর থেকে আর আসবি না, এখানে ঘুমাবি না, তো শরীরে চাম উকুন দিয়ে ভরা, আমার পোলাপানে আর ঘুমাইতে পারবো না, লাস্টে আমার পোলাপানের মধ্যে এগুলো হবে। এটাই স্বাভাবিক, এটাই কোয়া স্বাভাবিক। আমি তাই মনে করলাম, মনে করার পরে আমি ওখান থেকে আর পরের দিন থেকে যাই না, মানে যতটুকু একটু ঘুমানোর জায়গা হয়েছিল সেটাও নষ্ট হয়ে গেল। পরে ডাস্টবিনের উপরে ঘুমাই, ওই রেল স্টেশনে ঘুমাই, এভাবে ঘুমাইতে ঘুমাইতে থাকি। তার রংপুরে আর ভাল লাগে না, যে ঢাকায় যাব, ঢাকায় যা মানুষ কত কি করে,
ঠিক আছে, ঢাকায় যাই দেখি, ঢাকায় যে আমি কি করতে পারি, ঢাকায় ভালো ভালো হোটেল আছে। আমার কাছে প্রায় 100 টাকার মতো ছিল। আচ্ছা, টাকা পয়সা রাখতে পারতাম না, টাকা পয়সা কাজ করতাম না, মানে ছোট ছিলাম তো, ওই টাইমেও বয়স একদমই অল্প ছিল। পরে রাত্রে এই মডার্নে আসি, আসার পরে সবাই কয়া টয়ে আসি আমি, আসার পরে এখানে আমি আর একটা কথা বলি, এখানে আমি একটা টুকাই যাইতে চাই, টুকাই কাজে। আচ্ছা, যে ওখানে করে টোকাই পোলাপান আছে, টোকাই, ও কিন্তু আসলে টোকাই না, ওরা চুরি করে। তো ওরা দেখি ভালো চলাফেরা করে, ভালো কিছু করে, হোটেলে এটা খায় ওটা খায়, ঠিক আছে। তা আমি একদিন বলি আমিও তো ওগুলোকে টোকাই কাজে জড়িত হয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে, কয় আচ্ছা ঠিক আছে, মেম্বারের লগে দেখা করিস, সিগনেচার মিগনেচার করিস, আচ্ছা ঠিক আছে। একদিন রাত্রেবেলা দেখি কি ওদের ইচ্ছে মতন এক গণ ধরে দিতেছে, এই টোকাইদের। হ্যাঁ। আচ্ছা, পরে দেখি কি শুনি কি ওরা চোর, অরিজিনালের চোর, আমার কাছে চুরি করা সম্ভব না। ঠিক আছে, আমি আবার এই যে ঢাকার দিকে মুভ করলাম, ঢাকার দিকে চলে গেলাম। পরে ঢাকায় 30টা মডার্নে গেলাম, যে বাসের লগে কন্ট্যাক্ট করলাম, 30 টাকা ভাড়া, আমরা ঢাকায় গাবতুলানে নামাই দিব, 30 টাকা ভাড়া। পরে বাসের মধ্যে উঠলাম, গাবতুলে এসে সকালবেলা নামাই দিল, এক বাটপাড়ের হাতে পড়লাম সকালবেলায়। ঠিক আছে, আমার কাছে 70 টাকা ছিল, আমি নাস্তা পানি করি নাই। তো বাটপাড়টা দেখছে কি গাড়ির সামনে লেখা আছে ঢাকা রংপুর। জি। ওই বাটপাড়ে আমার করলো কি, গাড়ির সামনে আমি আইতাছি, একটু হাঁটার পরে কয় ভাই ভালো আছেন, আমি কই হ্যাঁ। কয় আপনার বাড়ি কই? তো ওই সিটারে করলে ওই লোকটা বললো কি যে আমার বাড়ি মিঠাপুকুর। তা আমি আর রংপুর বললাম না, আমার বাড়ি, আমি করলাম যে আমার বাড়ি পীরগাছা। কয় তুমি তো আমার দেশি লোক, কোন জায়গায় যাবা? ঠিক আছে, আমি কই কোনো জায়গায় যাবো না, আমি ওই জায়গায় কাজের সন্ধানে আইছি। কয় কি কাজ পারো? আচ্ছা, আমি কই কোনো কাজ তো পারি না, হোটেলে কাজ পারি। কই হোটেলে কাজ কোনো কাজ হলো? দেখো ওই দেখো গাবতলির থেকে মোড়ে আইছি, গাবতলির মোড়ে ওই জায়গায় বালু জাহাজ থেকে নামাইতেছে, টাকার টাকা, এখানে খালি নামাইতে পারবা? আচ্ছা। আমি কই না, বালু টলু এগুলো আমি পারবো না, এত ওজন কাজ পারবো না। কয় তুমি তো বিপদে ফালাই দিলা, এখন কি করা যায়? কয় আছে যাই হোক, সাবান প্যাকেট করতে পারবো সাবান কোম্পানিতে? আমি কই হ্যাঁ এগুলো পারবো। কয় 3000 টাকা বেতন। আমি কই 3000? মনে মনে কই কত টাকা, 3000? তাহলে তো আমি মায়ের জন্য ভালো কিছু নিয়ে যেতে পারবো। তখন আমার মার চিন্তা উঠলো একটু, আচ্ছা। নানি তো নাই, জি। ঠিক আছে, রানীর নামে এটা ওটা করতে পারবো, মামি আমার চুরি করে টাকা দিছিল, মামির জন্য কিছু করতে পারবো আমি, এরকম কিছু চিন্তা ভাবনা আসলো। 3000 আমার কয় কি ওই যে সাবান ফ্যাক্টরি। কয় আচ্ছা ঠিক আছে চলো। কয় তুমি কি নাস্তা খাইছো? আমি কই না নাস্তা খাইনি। কয় যাও ওই নদীর মধ্যে হাত মুখ দিয়ে নাস্তা খাও। কয় দাঁড়াও, তুমি এক কাজ করো, তোমার কাছে যেই কয় টাকা আছে এটা কাগজের মধ্যে পেঁচায়া তুমি ব্যাগের মধ্যে, আমার কাছে একটা ব্যাগ ছিল পলিথিনের ব্যাগ, ওই কাপড়ের ভিতরে মাঝখানে টাকাটা ঢুকায় রাখো। সিকিউরিটি চেক করে তোমার এই যে ইয়া করার জন্য, ভিতরে ঢোকার সময় টাকা পাইলে নাস্তা খাওয়ার জন্য রাখা দিব, নতুন অবস্থায় তুমি কিছুই করতে পারবে না। রাইট। পরে উনি করলো কি, আমি কাগজটা নিতে দিলাম, কয় থাক থাক আমার কাছে যে কাগজ আছে নাকি। পরে ওনার পকেট থেকে কাগজ বাই করলো, বাই করে আমার দিল কাগজটা, আমি নিজেই পেঁচাইলাম, পেঁচে ব্যাগের মধ্যে থুইতে দিচ্ছি। উনি করলো কি যে কয় এইভাবে না এইভাবে, এই কথা কয় উনি আমার ব্যাগের মধ্যে ওই টাকাটা নিয়ে ব্যাগের মধ্যে হাত ঢুকাইছে, হাত ঢুকায় টাকা থুইছে। কয় দেখো আছে নাকি, দেখো উপর দিয়ে ঠাইসে ঠাইসে দেখো টাকা কি আছে? আমি হ্যাঁ আছে। কয় যাও হাত মুখ ধুয়ে দ্রুত খায় আসো, ঠিক আছে নাস্তা খায়। আমি হাত মুখ যদি আমি নদীর মধ্যে যাবো, হোটেলে তো আমি কাজ করছি, আমার অভিজ্ঞতা আছে, হোটেলে আমি হাত মুখ ধুই। পরে হোটেলে যাওয়ার আগে ওই টাকাটা বাইর করি, আবার টাকাটা ব্যাগে ঢুকেলাম, খাইতে হলে তো টাকা বাইর করতে হবে, ঠিক আছে। ওকে চালু আসবে কিন্তু। পরে কিছু দূর যায় টাকাটা বাই করি, বাই করে দেয় কি প্রায় 1 ফিটের মতন একটা লম্বা একটা পেপার। আলটিমেটলি টাকাটা নাই, টাকাটা নাই, মেরে দিয়েছে। ঠিক আছে। তাই আমারও কষ্ট লাগলো না ওইটা আর কি। কেন কষ্ট লাগলো না? ওই চিটার, ঠিক আছে, মানে কষ্ট লাগলো না, আবার কষ্ট আমি কিন্তু খাই নাই, কিন্তু সকালে একদম না খাওয়া। পরে টাকাটা মনে করেন ওই বেরিবান্ধের উপরে বাতাসের মধ্যে ধৈর্য কইলাম, হাই রে ঢাকা শহর রে, ঠিক আছে, এই কথা কয়া কাগজটা ওখানে ফালাই দিলাম। ফালাই দিয়ে এখন নাস্তা খাওয়া বন্ধ, হাত মুখ ধোয়া বন্ধ। আমি এখন ঢাকা শহরের দিকে যাব, তাই আমি হেমায়তপুরের দিকে রওনা দিছি, যে এদিকেই মনে হয় ঢাকা। পকেটে কোনো পয়সা নাই, পকেটে কোনো পয়সা নেই। তে আমিনবাজার ব্রিজটা পার হইলাম, যেতই পার হই যত হাঁটতাছি শুধু দেখি কি শুধু গাড়ি চলে, রাস্তার দুই সাইডে একদম ফাঁকা, কোনো কিছুই নেই। আর তখন আমার মাথার ব্রেনটা কাজ করলো, ঢাকা শহর আবার এরকম হবে কেন? তো এটা কিন্তু 2000 ওই ফখরুদ্দিন আসার আগে, তত্ত্বাবধায়ক সরকারের আগে। হ্যাঁ, ইয়াজউদ্দিন তারও আসার আগে এই ঘটনাগুলা। যাওয়ার পরে আবার উল্টা ব্যাগ করতেছে, না এদিকে ঢাকা হইব না, ঢাকার ওইদিকেই হবে। পরে আবার ব্যাগ করতেছি, খিদাও মোটামুটি লাগতেছে। তো আমিনবাজার ব্রিজের উপরে যে সময় আইছি, ওই সময় দেখি কি মানুষ জাহাজ থেকে ওই পাথর নামাইতেছে। তা আমি ওখানে গেলাম, যে বললাম আঙ্কেল কাজের লোক লাগবে? বয় যে ওখানে বলো। বললাম, হ্যাঁ পারবা বালু নামাইতে, গল্প করে দিব, সমস্যা নেই। পরে 5-6 টুকরি জাহাজ থেকে উঠাইছি পাথর, উঠানোর পরে সবাই দম নেয়, আমি একটু দম নিলাম। পরে এরকম 2-3 বার করি, আমার কিন্তু না খাওয়া। ওই রাত্রেবেলা বিকেল বেলা খাইছি,
সারাদিন খাইনি, দুপুর টাইম হয়ে গেছে প্রায়। ওই দুপুর টাইমের ওদিকে সবাই মানে রেস্ট নিতেছে খাওয়া দাওয়া করে, আমিও রেস্ট নিতে নিতে প্রায় 14 টুকরি না 15 টুকরি নামাইছি আমি পাথর। আচ্ছা। নামানোর পরে পুরা ক্লান্ত হয়ে বসছি আমি। ক্লান্ত হওয়ার পরে আমি ওই পাথরের উপরে মানে সাইড ব্রিজের নিচে পাথরের উপরে আমি একটা ঘুম দিই। এক ঘুমে সন্ধ্যা 6টা বাজে যায়। এই টাকা টুকা সব দেওয়া শেষ আর কি, লেবার করে। আমার 6 টুকরির দাম ওই 13-14 টুকরির দাম 10-15 টাকা আসতো আর কি। পরে আমি টাকা টুকা নিতে পারি না এই ঘুমের কারণে। পরে ওইভাবেই আবার জুতা এক জোড়া ছিল ওই জাহাজের মধ্যে ছিল, জাহাজের ভিতরে, ওটা জাহাজটা আটকায় ফেলে, জুতা মুতা আর নেওয়া হয় না। আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আমরা জানি যে 2 ঘন্টা ধরে আপনারা ওর জীবন গল্পের কষ্ট শুনতে শুনতে অনেকেই হাঁপিয়ে উঠেছেন, কিন্তু এটা ঠিক মাত্র 2 ঘন্টা। ওর জীবনে কিন্তু সেটা বছরের পর বছর জুড়ে ছিল। কেমন আছে আজকের মামুন এই লম্বা বিরতিতে? কত বছর বয়স যেন বলছিলেন আপনি? আমার ওই টাইমে আনুমানিক মনে হয়, না এখন কত বছর বয়স আপনার? এখন আমার প্রায় 29-30 হবে। আচ্ছা, তো এই 30 বছরের জীবনের মামুনের আজকের দিনের অবস্থা, সৃষ্টিকর্তা তার দিকে মুখ তুলে তাকিয়েছেন কিনা, এই বিষয়গুলো। তারপর জুতা মুতা ওই জাহাজের মধ্যে থেকে যায়। আবার এখন ক্ষুধা আবার লেগে গেছে, আবার সেই ক্ষুধা লেগে গেছে। আমি কি করব, কাজ জানা আছে হোটেলের। পরে গাবতলির মধ্যে আইসাই এক জায়গায় বললাম যে ভাই হোটেলের কাজের লোক লাগবে, আমি সবকিছু মোটামুটি পারি, ঠিক আছে, খাওয়া দাওয়া দেওয়া, তো সে গ্লাস মিলাস ধোয়া, থাল বাসন ধোয়া পারি, ঠিক আছে। তারপর সে ওখানে বললো হ্যাঁ লাগবো, মানে 2-3 গ্লাস পানি আমি দিছি। দেওয়ার পরে কইলাম ভাই আমার খুব খিদা লাগছে, আমার খাইতে দেন। পরে আমার রুটি খাইতে দিল, তন্দুর রুটি। পরে রুটি খাইলাম, পরে কিছুক্ষণ পর আবার ভাত দিল, ভাত খাইলাম, কয়েক ঘুমাও, কালকে সকাল থেকে তোমার ডিউটি। পরে ঘুমাইলাম, এখানে গাবতলি কিছুদিন ডিউটি করলাম, ওই হোটেলে ডিউটি করলাম। আমার মামা একটা কইছিল যে হোটেলে যারা ধোয় এরা ভালো না, হোটেলে যারা কাজ করে এরা ভালো না, আমার হোটেলের কাজটা ছাড়তে হবে মূলত, এই আমার একটা চিন্তা ভাবনা মাথায় ছিল। তারপরে আমি এটা ছাড়া দিয়ে আবার গাবতলি দীপনগরের দিকে চলে গেলাম। আমার অনেক লম্বা ঘটনা এখানে, আমি ছোট করেই বলতেছি। দীপনগরে যাই, ওখানে একটা চার দোকানে মানে একটা পরিচয় আমার মানে দেখে মানে ইয়া হয়ে গেল, এক লোকের পছন্দ হয়ে গেল চার দোকানে। তো ওখানে চার দোকানদারি করতেছি, দোকান ভালোই চলতেছে। ওই চার দোকানদার একটু ফটকে টাইপের ছিল আর কি, জুয়া টুয়া খেলতো, অন্য অন্য নেশা করতো, বা সন্ত্রাসীর সাথে হাত ছিল তার। তার চিন্তা ভাবনা ছিল কি আমি জানি না, এখানে বলা যাবে কি যাবে না, সন্ত্রাসীর সাথে হাত ছিল তার। একটা ওই শর্ট গান যাকে বলে, ওগুলো সন্ত্রাসী পাইলে ওগুলো 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দাম ছিল, ওগুলো পাইলে নিয়ে এসে চলে যাবো দেশের দিকে, ঠিক আছে, ওখানে থাকবে না। তো এরকম চিন্তা ভাবনা ছিল। তো এগুলো পাইতো না, ছোট ছোট ওগুলো পাইতো, ওগুলো দোকানে থাকতো। তো আমি একদিন সিগারেট বাই করার জন্য দোকানের মানে ক্যাশের পিছনে হাত দিছি, আর আমার হাতের মধ্যে একটা ওই ইয়া এসে বসছে আর কি, পিস্তল এসে বসছে। আমি ভয়ে তো অস্থির, যেটা কি। তারপরে সে কইলো ভয়ের কিছু নাই, ঠিক আছে, এটা থাকে সবসময়, ওই দিয়ে যায়, ওরা আবার নিয়ে যায়। তারপরে ওরা এটি নিয়ে গেল। আমি বললাম না, এটি দোকানে থাকলে আমি কাজ কাম করবো না, ঠিক আছে, আমি একদম না আশঙ্কা দিয়ে দিলাম। তারপরে উনি ওই শর্টগানও কোনোদিন পাইলো না, ওই জায়গায় 5 গাড়ি পাথর চুরি করলো সে। গাড়ি আইনা গাড়ি ওই জায়গায় বললো যে পাথর অমুক জায়গায় যাবে, 5 গাড়ি পাথর চুরি করলো। সে পাথর নিয়ে টাকা পয়সা নিয়ে সব পলাই গেল। সে পলাই যাওয়ার পরে সে ওইখানে, আমি দোকান আবার নিঃস্ব হয়ে গেলাম। পরে ওইখানে আবার লেবারি কাজ করতাম, তখন আমি মোটামুটি বয়স হয়ে গেছে, শক্তি মুক্তি হয়েছে। তারপরে আমি ওখানে কাজ কাম করতে থেকে বন্ধুদের পরিচয় হয়, গার্মেন্টসে এক পর্যায়ে চাকরি করি। গার্মেন্টসে কাজ করতে 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 মোহাম্মদপুরে একটা গার্মেন্টসে চাকরি করি, একিএস গ্রুপ, ঠিক আছে। আমার ওই টাইমে একটা কথা বলি, আমি আমার শরীরের ওজন ছিল, আমার বয়স ছিল প্রায় 22-23 বছর বয়স ছিল, আর আমার শরীরের ওজন ছিল 39 কেজি ওই সময়। আমার বুকের হাড্ডি সব দেখা যেত। তো একিএস গ্রুপ ওইটা, ঠিক আছে, ওইখানে গার্মেন্টস ভাড়া ছিল, ওই গার্মেন্টসটা ভাঙ্গায় হিমায়তপুরে নিয়ে যাবে, নিজের ফ্যাক্টরি করছে। তে যেহেতু ভাঙ্গা ভাঙ্গি করবে, লোকজনের কিছু শর্ট পড়বে, অনেক লোকজন যাবে, অনেকজন যাবে না, সেই ক্ষেত্রে আমার ওখানে চাকরি নিলাম। নেওয়ার পরে তে আমার চেহারা দিকে জিএম স্যার আমার নিতে চায় না, মানে এত শুকনা আমার নিতে চায় না। যেহেতু লোকজনের প্রয়োজন আছে, অনেক লোকজন ব্যাপার সেবা, আমার নিয়ে নিল, অনেক কথাবার্তা জিজ্ঞেস করে আমার নিয়ে নিল। আমি ওখানে জয়েন করলাম। জয়েন করার পরে ওখানে থাকি, চাকরি বাকরি করতেছি, ভালোই চলতেছি। আমার ওইখানে একটা বন্ধু মানে বড় ভাইয়ের লোকের পরিচয়, মিজান। আমার সমাজ কি জিনিস, আমার মানুষ কি জিনিস, আমার এগুলো শিখাইলো। এর আগ পর্যন্ত আপনি তেমন একটা আইডিয়াও পান না। ফ্যামিলি কি জিনিস, মানে কিভাবে মানুষের লোকের চলাফেরা করতে হয়, কিভাবে কি করতে হয়, আমি কিছুই জানি না। আমি এমন একটা জগতে ছিলাম।
অনেক কজন ছিল ওই জায়গায়, মামা ভাগ্নে, ঠিক আছে। জি। তে আমার তো বললাম যে এই মানে একেএস গ্রুপে ঢোকার আগে আমার ওজন ছিল 39 কেজি। তো ওরা আবার শরীরের যত্ন করতো, আমি আবার শরীরের যত্ন মতো কোনো সময় করতাম না, আর ওই টাইমে কোনো কিছু বলতে বুঝতাম না। তো ওদের সঙ্গে যখন ম্যাচে থাকা শুরু করলাম, তো ওরা শরীরের যত্ন করে, ভিটামিন খায়, ক্যালসিয়ামের ট্যাবলেট খায়, পরে বিভিন্ন রকমের ভালো ভালো খাবার খায়। তখন আমি ওদের সঙ্গে থেকে থেকে আস্তে আস্তে খাওয়া শুরু করলাম। আর সেই বড় ভাইটা হলো মিজান ভাই। তাই খাওয়া শুরু করলাম, আল্লাহর রহমতে আস্তে আস্তে মনে করেন আমার শরীর ফেরা শুরু হইলো। আর ভালো টাকা বেতন পাইতেছি, তখন প্রায় 5-6 হাজার টাকা করে বেতন মাসে পাইতেছি, 6,000-7,000 এরকম বেতন পাইতেছি, ভালো চলতেছি, ভালো পোশাক আশাক। তখন আবার অ্যান্ড্রয়েড ফোন বাড়াইলো, তখন আমি অ্যান্ড্রয়েড ফোনও কিনলাম একটা। আচ্ছা, ঠিক আছে। তখন নিজের খুব ভালোই লাগে, তখন মানে এদিক সেদিক থেকে 2-1টা প্রেমের অফার পাই, আবার দেই, মানে প্রেমের দিকে আস্তে আস্তে মনে করেন চলে গেলাম। তখন একটা মেয়ে আমার খুব পছন্দ হয়, মানে মেয়েটা পছন্দ হয়, আসলে ওরা আমার পছন্দ হয়। ও মানে চোখে দেখি, শুধু কথাবার্তা বলি না, মানে একই জায়গায় কাজ করতেন হ্যাঁ আপনারা? একই জায়গায় কাজ করি। ও 3 তলায় করে, আমি 4 তলায় করি। এক পর্যায়ে শুধু সিঁড়ির মধ্যে দেখা, ও মানে লাঞ্চের সময় ছেলেদের সিঁড়ি দিয়ে উঠতো, তাই আমি নামতাম। তা আমি একটু পরেই নামতাম, আর ও একটু পরেই উঠতো, শুধু চোখে চোখ পড়ার জন্য। আচ্ছা। এক কথা দুই কথায় ভালো আমি ওই সময় মানে মডেলিং, কাপড় চোপড় দিয়ে মানে ভালো ফ্যাশন শুরু করে দিলাম আর কি। আর ও আমার পছন্দ করা শুরু করলো। আচ্ছা। এক পর্যায়ে ওর জন্য ছুটি হয়, ও একটু পরে বাইর হয়, আমি খুব দ্রুত বাইর হই। বাইর হয়ে মনে করেন বাসায় যে ফ্রেশ ট্রেশ হয়ে লুঙ্গি পরি, সাদা গেঞ্জি গায়ে দেই, মাথায় গামছা বাঁধে, বড় ফোন নিয়ে রাস্তার মধ্যে দাঁড়া দাঁড়ায় মোবাইল টিভি, শুধু ওর জন্যই। এক পর্যায়ে ও শুধু মুচকি হাসিটুকু দেয়, একটুকুই। এক পর্যায়ে মনে করেন ওই রাস্তার মধ্যে একদিন নাম্বার নেওয়া হয়, নাম্বার নেওয়া পরে ও নিজে থেকে নাম্বার দেয়। পরে কথাবার্তা বলতে বলতে মানে খুব দ্রুত আর কি মানে প্রেম হয়ে যায়। কি নাম ছিল মেয়েটার? মেয়েটার নাম ছিল সাথী। সাথী, ওকে। আর ওর দেশে বাড়ি খুলনা, বাগেরহাট। আচ্ছা, ওকে সবকিছু জানতো আপনার লাভ হওয়ার আগে আপনার কি অবস্থা? না না, এগুলা কিছুই জানতো না। আচ্ছা। আর এগুলো আমি বলার সুযোগটাও পাইনি, এর মধ্যেই বিয়ে হয়ে যায়। বিয়েটা খুব দ্রুত হয়ে যায় আসলে। মানে আমার ওরা দেখছে আমার শরীরের খুব ভালো, মনে হচ্ছে বংশ বড় তাও খুব ভালো, এগুলো জানতো না কিছু। এর আগে আমি একটা কথা বলি, যে তার আগে রোজার ঈদ ছিল, মানে কোরবানি ঈদে আমি বিয়ে করছি, আমি এখন বিয়ের দিকেই যাব। যে কোরবানিতে বিয়ে করছি, আর রোজার ঈদে আমি আমার দেশের বাড়িতে গেছিলাম অনেক দিন পর, প্রায় 5-6 বছর মতন, তার বেশি হইব। এতদিন পর আমি দেশের বাড়িতে গেছিলাম। যা যেহেতু বড় হয়েছি, এখন ফোনের যুগ, আমার বাপের নাম দেখা করলাম, তার নাম্বারটা নিলাম আমি। নেওয়ার পরে ঢাকায় চলে আসলাম। বাড়িতে থাকার আমার কোনো পজিশন নেই, কোনো জায়গায় কোনো দাঁড়াবো যে এরকম মনে পজিশন নেই, মানে এক কথা আমার কোনো দেশের বাড়ি নাই। আমি মানে এখন যাকে বলে রোহিঙ্গা আর কি, এরকম সিস্টেম আর কি। আচ্ছা। তো নাম্বারটা নিয়ে ঢাকায় আসি, আসার পরে এটা হলো রোজার ঈদের ঘটনা। কোরবানি ঈদে পরে এক পর্যায়ে আমি আবার, আমার তো দেশের বাড়ি নেই, আমি কোন ঈদে দেশে যাই না, আমার দেশের বাড়ি থাকলে তো আমি যাব, আমি ঢাকায় থাকি। তো এক পর্যায়ে ওর সাথে প্রেম হয়ে যায়, তে ও দেশে চলে যায়। আমি ও দেশ যাওয়ার সময় আমি হেল্প করি, গাড়ির মধ্যে উঠাই দেই, ফুল টুল কিছু খাবার কিনা দেই, ঠিক আছে, গাড়িতে উঠানো যাওয়ার জন্য। ও ঢাকায় থাকে, ওর ফুপুর কাছে থাকতো, ওর মা বাবা দেশে থাকতো। তো উঠাই দেওয়ার পরে আমি ওর সঙ্গে ফোনে কথা কই, ভালো ফোনে কথা কই, ওর আমি ভালো পড়াই ফেলছি আর কি। এক পর্যায়ে ওরা পাগল বানাই ফেলাইছি, মানে আমার কথা দিয়ে আর কি। কথা বলতে বলতে ওর মা একদিন শুনতে পারে। আচ্ছা, ঠিক আছে, ওর মার সঙ্গে বাজারে যেতেছে ভ্যানে করে, তাই আমি ফোন দিছি, কয় কে ফোন দিছে, কয় এরকম এরকম ব্যাপার, আমি একটা ছেলের সাথে ফোনে কথা কই, ঠিক আছে। পরে আমার ছবিও ছিল ওর মোবাইলে 2টা, এই শার্ট, যে শার্টটা গায়ে দেওয়া আছি, এই শার্টটাই আমি শার্টটা গায়ে দিয়েছি আজ থেকে 4.5 বছর আগে শার্ট, ওর ছবি ছিল। পরে ওর মা কয় ছেলের সঙ্গে কথা কওয়া যাবে, কয় হ্যাঁ যাবে। পরে আন্টি কয়ে কথা বললাম, কয় তুমি যদি আমার মেয়েকে পছন্দ করো তাহলে আসো দেখি। আচ্ছা, ঠিক আছে। পরে আমার আর ওরকম কোনো কিছুই ছিল না, আমি নির্ভয়ে বললাম ঠিক আছে আমি আসবো, আমার কাছে টাকা পয়সা ছিল, সবকিছু ছিল। আচ্ছা বললাম, নির্ভয়ে বললাম যে ঠিক আছে আমি আসবো। কবে আসবে? ঈদের পরের দিন। তো ঈদের দিন একবার ফোন দিলাম, যে বললাম যে আন্টি আমি ওখানে যে যাবো, কি পরিচয়ে যাবো? বললো তুমি আসো, আর সমস্যা নেই, এরপর দেখা যাবে। আসলে আমি ওখানে বিয়ের জন্য এত আগ্রহ হই, একটা ছোট একটা কারণ আছে, আমি এটা ছাইরে আইছি, এখন বলি সমস্যা নেই। মানে আমি যে সময় আমার বউর সাথে প্রেম করতাম, ওই সময় আমার একটা মানে ওর খালতো বোন ছিল, ও আর একটা আমার বন্ধুর সাথে প্রেম করতো। আচ্ছা, ঠিক আছে। তে ওই আমার এখন যে সম্পর্কে জেঠাস লাগে, মানে ওর খালতো বোন, ও আবার বলছিল কি আজ আমার খালা এত ভালো,
মানে সে রাগী মানুষ, একটু বড় বড় কথা কয়, কিন্তু সে খুবই ভালো, তার ব্যবহার আচার খুবই ভালো। তা আমার এই জিনিসটা আমার খুব পছন্দ হয়। তা আমি ছোট থেকে যে বড় হয়েছি কোনোদিন করে সম্মান পাইনি, মানে সম্মান কি জিনিস আমি এই জিনিসটা কারো কাছে পাইনি। ওখানে যে প্রথম পাইছি, এই জন্য আমিও মায়াটা লেগে গেছে। জি। পরে আমার বলে যে ঠিক আছে, তুমি দিলাম আমার মেয়ের পছন্দ করো, সাথীরে পছন্দ করো, তাহলে আসো। ঠিক আছে, পরে আমি চলে গেলাম ওই জায়গায়, বাগেরহাট, খুলনা বাগেরহাট চলে গেলাম। যা দেখি আসার পর রাত প্রায় 10টার মতন বাজে। ওরা সবার জন্য আমার ওয়েট করে। আমার একটা শাশুড়ি পছন্দ ছিল যে তোমার মায়ের মতো স্নেহ করে, এরকম আমার একটা দরকার ছিল। আমি মনে মনে এগুলোই খুঁজছিলাম। ঠিক আছে, ওই যে আমার মানে ওর খালতো বোনটা কথাটা কইছে, আমি খুব এদিক দিয়ে আগ্রহ হয়ে গেছি যে ওর মাটা মনে হয় ভালো, যে আমি ওইখানেই মায়ের আদর পাবো, আমার এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তারপরে ওরা সবাই আমার জন্য অপেক্ষায় থাকে। আর 10টা সাড়ে 10টার সময় আমি বাগেরহাট যে পৌঁছি, ও পুরো ভ্যান নিয়ে আসে। আসার পরে আমার রিসিভ করে বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর রাত্রিবেলা আমি ওখানে থাকি, সকালবেলা মানুষজন আসে। এক কথায় আমার সবাই, গ্রামের মানুষ সবাই দেখে পছন্দ করে যে এটা সাথীর প্রেমিকা, সাথীর সাথে রিলেশন করে। ওকে। এখন আমার মনের মধ্যে এই যে একটা কথা, যে আমার ফ্যামিলি বলতো যে মানে কথাটা, আমি এই কথাটা বলবো, এই কথাটা বলার সুযোগ পেলাম না। এই কথা মানে না বলার আগেই, মানে আমার কিছু ভালো মন্দ কওয়ার আগেই, আর এখানে তারা একটা কথা বলে আমার, মানে যেদিনকে রাত্রেবেলা যাই আমি কিছু নাস্তা, চানাচুর, বিস্কুট, কিছু ফল এগুলো নিয়ে যাই। তো প্রথমে আমার এগুলাই খাইতে দেয়, আমি যেগুলো নিয়ে যাই এগুলোই দেয়। আর আমি ছোট থেকে কোনো ওরকম কোনো ভালো কোনো আপ্যায়ন পাই নাই, কোনো জায়গায় পাইনি। ঠিক আছে, আমি মনে করছি যে এরকমই মনে হয়, যেগুলো নিয়ে আসে এগুলো দেয়, এগুলো খায় রাত্রে ঘুমাইতে হইব। ঠিক আছে, তো আমি জানি না এগুলো যে আরো খাবার দিবে, তা আমি ওগুলো একটু বেশি বেশি করে খাই, মানে জানি যে রাত্রে এগুলো খাই ঘুমাইতে হবে, আর আমার খাবার টাবার দেবে না। তারপরে যা হয় আর কি, ওগুলা নিয়ে যাওয়ার পরে মনে করেন আবার নতুন করে খাবার আসে, যে পোলাও দেয়, ভাত দেয়, গরুর মাংস, মুরগির মাংস, মাছ ভাজা, বিভিন্ন পদের, মানে অনেক পদের খাবার আমার সামনে এনে দেয়, জামাই আদর যেটা বলে। ঠিক আছে, আমি মানে খাবার দেখে এক পর্যায়ে আমি মানে খুব মানে তার মানে যে কি দেখলাম এটা আমি জীবনে। ঠিক আছে, এই জীবনে প্রথম আপনি এত খাবার দেখলেন। এই জীবনে আমি কি দেখলাম, ওয়াও, ইটস আ স্টোরি ইন আ সেন্স, যে প্রায় 3 ঘন্টার কাছাকাছি আমরা চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আমরা আগাগোড়া মনে করেছিলাম যে খাবার থেকে স্কিপ করে বের হয়ে যেতে পারবো অন্য কোথাও, বাট বের হতে পারলাম না। মানে ছোটবেলায় না খাওয়া একজন মানুষ সেন্সলেস হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণায়, সে চলে গেছে মেডিকেলে, এবং সেই মানুষটার জীবনে প্রথম এত খাবার সামনে দেখছে। মাইন্ড ব্লোয়িং স্টোরি, এবং কত কিছুই তো আমাদের সামনে ঘটে। 22 বছর 23 বছর বয়সে, 22 বছর, আজ থেকে 8 বছর আগের গল্প। ওকে, এবং 22 বছর জীবনে বড় হয়েছে, সে কখনো এত খাবার চোখে দেখেনি। আচ্ছা, এই এত খাবার বলতে আপনি অনেক কিছু বুঝেন না, কারণ ও যে ফ্যামিলিতে বিয়ে করেছে সেই ফ্যামিলিও নিশ্চয়ই এত হাইফাই না, মোটামুটি গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবার, কিন্তু ওই যে মেয়ের জামাই হতে পারে, এই জন্য তারা যতটুকু ম্যানেজ করতে পারে, এবং এটাই ওর কাছে মনে হচ্ছে জীবনে এত খাবার একসাথে। তারপরে আমার এই খাবারগুলো দেখে আসলে আমি জীবনের প্রথম একটা মানে এত আপ্যায়ন পেলাম, এই খাবারগুলো দেখে অবাক হয়ে গেলাম যে এত খাবার, মানে মানে কেমন যেন আমি মানে আর সবকিছু হারাই ফেলাম। আমি আরো বেশি ওই যে আরো কথাটা শুনছি যে আমার খালা একটু বড় গলায় জোরে জোরে কথা বলে, কিন্তু খুব আদর করে মানুষের। তো ওই জিনিসটা মাথার মধ্যে আছে, আমারও মনে মনে টার্গেট যে দিলে আমার বউ হয়, যে আমার খুব ভালো হবে, তাহলে আমি আমার এখানে মায়ের আদরটা পাবো, বাপের আদরটা পাবো। সকালবেলায় মানুষ, গ্রামের মানুষ আমরা দেখতে আসে, তো ওখানে একটা বড় একটা পার্ক ছিল বাড়ির কাছে। পার্কের মালিক, ঠিক আছে, তার কেমন জানি ভাই হয়, সে মারা গেছে। সে আমার পার্কে ডাক দেয়, পার্কে যাওয়ার জন্য। পরে গেলে পরে পছন্দ করে, কয় দেখো তোমার ভালো মনে করলে বিয়ে দিয়ে দাও। মানে দ্রুত এটা মনে করেন খুব বিয়ে টিয়া হয়ে যায়। পরে আমার আপনার ফ্যামিলির কথা জানতো না, কিছুই জানতো না, তারপর বিয়ে দিয়ে দিল। হ্যাঁ, আচ্ছা। ওই যে আমার বাপের ফোন নাম্বার নিয়ে আসছিলাম, আমি কথাটা বলবো এখন। পরে কয় কি তুমি কি সাথে বিয়ে করবো? আমি হ্যাঁ বিয়ে করবো। ঠিক আছে, রাজি হয়ে যাই। কয় ঠিক আছে, তোমার গার্জিয়ানরে ডাক দাও। আমার তো গার্জিয়ান নাই, গার্জিয়ান পাবো কই? ওই যে রোজারিতে নাম্বারটা নিয়ে আসছিলাম, তে আমার বাপরে ফোন দিলাম, তার আমি আব্বা কয়েও কোনোদিন ডাকি নাই। তো ওই সময় ডাকলাম যে আমার কাছে, আমার মার কাছে আবার টাকা জমাইছিলাম, চাকরি করে ফের 20,000 টাকার মতো জমাইছিলাম। ঠিক আছে, তে আমি আমার আব্বারে ফোন দিই, দিয়া কই এরকম এরকম ব্যাপার, আমি একটা মেয়ের সাথে প্রেম করি, ওরা বিয়ে দিতে চায়, তে আপনি তো আমার বাপ, ঠিক আছে, তে আপনি আমাকে আসেন বিয়ের মধ্যে। আর বিয়ের সময় তো বাপলে লাগে, কয় আমি যে আসবো, আমার কাছে টাকা পয়সা নাই। তা আমি কই আচ্ছা কত টাকা লাগবে, আমি টাকা দিতেছি। আপনার আসল অরিজিনাল বাপ? হ্যাঁ, ইনি আমার অরিজিনাল বাপ। আচ্ছা। তাই আমি কই কত টাকা লাগবে? ঠিক আছে, আমি টাকা পয়সা দিতেছি, আপনি আসেন।
আচ্ছা ঠিক আছে তুমি টাকা দাও। পরে বিকাশ নাম্বার দিল একটা। পরে আমি মার কাছে প্রায় 7,000 টাকা নিয়ে আসলাম। নিয়ে এসে 4,000 টাকা সবই দিয়ে পাঠাতে চাইছিলাম, যে ওইটা তো আমার বাপ, ও খরচাপাতি করবে, আমার তো বাপ থাকলে তো আর কিছু করা লাগবে না। ঠিক আছে, এই প্রথম বাপের সাথে কথা। পরে কিভাবে 4,000 টাকা দিলাম, টাকা পায়া সে ফোন বন্ধ। ঠিক আছে, তারা ফোনে আর পাইতাছি না। এই জায়গায় মনে করেন বিয়াপাতির মোটামুটি সব লোকজন রেডি, বিয়ে হবে। ঠিক আছে, এরকম পড়ে যায়। ফোনের সারা রাত, বিকেলবেলা রওনা দেওয়ার কথা, বিকেলবেলা সারা বিকেল ফোন পাইলাম না, সারা রাত ফোন দিলাম, ফোনে পাইলাম না। সকালবেলা ফোন ধরলো, আমার এক ছোট ভাই বিয়ে করছিল। ঠিক আছে, আমার বাপের আমার আপন যে বাপ, তার অন্য ঘরের একটা আমার ছোট ভাই, ওটা আমার আপন ভাই ধরতে গেলে। তো ও বিয়ে করছিল লালমনিরহাটে, সে ওইখানে যে বয়ে রয়েছে, বিয়ানের লগে দেখা করতে গেছে। এই যে 4,000 টাকা যে আমি পাঠাইছি, আমার আবার তালই নাই, মারা গেছে না কিছু তা জানি না। এই যে 4,000 টাকা পাঠাইছি, এই 4,000 টাকা দিয়ে সে আনন্দ ফুর্তি করে ওই সে তার বিয়েন দিয়ে আবার বিয়ে করছে। ওরে বাবা, আপনার বাপ আমার এই 4,000 টাকা দিয়ে আমারে বিয়ে না দিয়া, ঠিক আছে, এই 4,000 টাকা দিয়ে তার বিয়েন দিয়ে সে বিয়ে করছে। এক কথা আমার ছোট ভাই শাশুড়ির সে বিয়ে করছে আবার, এটা আমি পরে জানতে পারি। ভেরি স্ট্রেঞ্জ। ওকে, যাই হোক। হ্যাঁ, তারপর আপনার বিয়েটা হলো কিভাবে? হ্যাঁ, তারপরে আমি তো ওখানে রয়েছি, ফোনে পাইতেছি না, ফোন একদম বন্ধ। ফোনটাও চালু করলো, ওই মহিলা ধরলো, বললো যে ও চলে গেছেন। ঠিক আছে, ও আসা বাদ। পরে আমার কাছে মার কাছে ফোন দিলাম, আমি তখন একটু অন্যের মার কাছে ফোন দিলাম, মা এরকম এরকম ব্যাপার, কি করা যায়? কয় তোর মামারে ফোন দে। মামারে ফোন দিছি, আমার বড় মামা। তো উনি ঢাকার থেকে রওনা দেয় নাই, কয় দিব কয়া মার অপেক্ষায় রয়েছে। ঠিক আছে, পরে মা ফোন দিল, মা আবার কিছু টাকা দিল মামারে। ঠিক আছে, এই পকেট খরচের টাকা দিল। পরে মামা আবার সকালবেলা রওনা দিছে, বিকেল হইতে হইতে আইছে। আসার সঙ্গে সঙ্গে পরে ওরা আবার সবকিছু রেডি। পরে বিয়ে দিয়ে দিল, রাতের বেলা কাজী অফিসে বিয়ে হয়ে গেল। পরে 2-3 দিন থাকলাম, ঈদের ছুটি শেষ হলো, আমরা আবার ঢাকায় চলে আসলাম দুইজনেই। আমার বউ আর আমি, আমার মামা চলে আসলাম, মামার মতো চলে গেল, আমি আমার বউ নিয়ে থাকলাম ওই জায়গায়। ঠিক আছে, থাকার পরে একদিন পরে আমি আবার আমার শাশুড়িরে সব কথাগুলো খুলে বললাম যে মা, আমি তো আপনাদের ব্যস্ততার কারণে কথাটা বলতে পারিনি, আপনারা তো খুব ব্যস্ত হয়ে গেছিলেন, আর আমিও এই ব্যস্ততার মাঝে জিনিসটা বলতে পারি নাই। আমার একটা ইয়ে আছে, পারিবারিক একটা সমস্যা আছে। বাবা বলো, সমস্যা নেই। পরে সব কথাটাই বললাম, আমার বউ কিন্তু তখন জানে না এই কথাগুলো। তো এক পর্যায়ে সব কথাগুলো বললাম যে আমার বাপ এরকম, মা এরকম, খুলে বললো। পরে ওটা কোনো মাইন্ডে নিল না, আচ্ছা যা আবার হয়ে গেছে, ঠিক আছে, তোমরা দুইজনেই ঠিক মতো সংসার করো, এটাই। পরে আমার বউরও আস্তে আস্তে সব বললাম, ও আবার এইসব কথাগুলো শুনতে চায় না। আচ্ছা, আমার জীবনে এত কষ্ট এখনো যদি বলি, সে শুনতে চায় না, থাক, ওগুলো যা হয়েছে হয়েছে, ওগুলো আমার শোনার দরকার নেই। আচ্ছা, তো আজকে সেই মূলত আপনি জীবনে এত সময় ধরে আপনি আপনার গল্প, এত সময় ধরে আর কারো কাছে বলিনি। আচ্ছা, তো বিয়ে করলেন আপনি, তারপরে সংসার জীবন শুরু হলো। হ্যাঁ, সংসার জীবন শুরু হলো। সংসার জীবন দুইজনে চাকরি বাকরি করি। চাকরি বাকরি করার মাঝখানে আমরা 1 বছরের মধ্যে একটা বাচ্চা পেটে আসে। পরে ও চাকরি বাকরি করে, অফিস থেকে কিছু টাকা পায়। সেই ক্ষেত্রে চাকরির ছুটি শেষ, আমি বাচ্চার কাহিনীতে যাব এখন। 7 মাসে আমার বাচ্চা মেয়ে হয় কি, বাতাস লাগে না কি, ডাক্তারি সমস্যা কি জানি বলে। তে ওই একদিন আমি শাশুড়ি নিতে আইছে, আমার শাশুড়ি আর মামি শাশুড়ি বলে নিতে আইছে, দেশি ডেলিভারি করাবে। আর তার ব্লিডিং শুরু হয়েছে, এমন ব্লিডিং হয়েছে একদম পুরো ফ্লোর ভিজা যেতেছে। ওই টাইমে আমি ফোন নিয়ে গেছিলাম, শাশুড়িরা ফোন দেওয়া বাদ দিয়ে আমার নিচে বইয়া খোঁজাখুঁজি দৌড়াদৌড়ি লাগাইছে। পরে যে এক পর্যায়ে আমার ফোন দেয়, ফোন দেওয়া গায়ে বাবা তুমি আমি তো শাশুড়ির সাথে কথা কই না। পরে বাড়ি আলিয়া ছিল এখানে, ওখানে বলে যে তুমি কই, আমি দোকানে। কয় তোমার বউর অবস্থা খারাপ, তুমি দ্রুত আসো। পরে আমি আসলাম, আসে দেখি এই অবস্থা, আমার তো মাথা নষ্ট। হাজার মাথা খারাপ হলেও আমার ওই টাইমে শক্ত হয়ে থাকতে হবে, তখন আমি আছি আর কেউ নেই আমার দেখার মতো। পরে আমি দৌড় দিয়ে রাস্তার মধ্যে আসলাম, আসে একটা অটোরে হাত জোর করলাম যে ভাই একটু মেডিকেলে নিয়ে চলেন। সন্ধ্যার পরে তো ওই টাইমে একদম নিরিবিলি। পরে অটো রাজি হইল না, একটা সিএনজি আসলো, তারে আটকে আমি অনেক রিকোয়েস্ট করলাম, রাজি হইল না। পরে আমি এই হিমায়তপুর থেকে একটু সামনে জলপুর স্ট্যান্ডে আমি বাসা ছিল, তো ওখানে দাঁড়িয়ে চিন্তা করতেছি আমি এখন হিমায়তপুরে যাবো, ওখানে যে কোনো গাড়ি নিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে। পরে ওখানে গাড়ি দাঁড়ায় থাকতেই কেমন জানি রাস্তার ওই পাশ যাবো, যে গাড়িতে উঠবো, বাসে বা কোনো কিছু উঠে হিমায়তপুর যাবো। আল্লাহর রহমতে একটা অ্যাম্বুলেন্স আসলো, সীমা হাসপাতালে একটা অ্যাম্বুলেন্স আইসা
গ্যাস পাম্পে ঢুকাইলো, ওখানে একটা পাম্প ছিল, পাম্পে ঢুকাইলো। পরে আমি দৌড়ে ওই অ্যাম্বুলেন্সের কাছে গেলাম যে ভাইয়া এরকম এরকম ব্যাপার, আমার খুব বিপদ, নিতে হবে। ঠিক আছে, ওরাও খুশি, অ্যাম্বুলেন্স ওরাও খুশি যে রুগী পাইলাম, আমি কমিশন কিছু পামু। ঠিক আছে, ওরা নিয়ে এলো, নিয়ে সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে গেল, নিয়ে যায় নর্মালে করার জন্য চেষ্টা করলো, পরে হইলো না। পরে আমার বললো সিজার করতে হবে। পরে সিজার করলাম। টাকা পয়সা আমার ছিল ভালোই, আমি কোনো সময় টাকা পয়সা, এখনো টাকা পয়সার উপরে লোভ লালসা নাই। আমার মেয়ের জন্য যা লাগে আমি মানে না খাওয়া হইলেও এখন দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, সিজার করতে হবে, সিজার করলাম। রক্ত লাগবে, রক্ত মনে করেন কার কাছে পাবো, রক্ত কিনাইলাম, মানে যখন যা লাগতেছে, মনে ওর বিন্দু পরিমাণ কোনো ইয়ে করতেছি না, মানে যখন যা লাগবে তাই দিতেছি। এরপরে সিজার মিজার হইলো, বাচ্চা আমার ওজন হলো 1 কেজি 600 গ্রাম, একদমই ছোট, এটা একদমই নর্মাল, মানে অস্বাভাবিক। সেই মুহূর্তে আমার ডাক্তার বললো কি দেখো তুমি এটা শিশু হাসপাতালে নিয়ে যাও, না ঢাকা হাসপাতালে নিয়ে যাও, না এখানে ইনাম মেডিকেল হসপিটাল আছে ওখানে নিয়ে যাও, ইনামে নিয়ে গেলেই ভালো হবে, খরচা বেশি হলেও ভালো হবে। বাচ্চার বয়স কত এখন? এখন আমার 1.5 বছর। 1.5 বছর। আচ্ছা, তারপর আমার মাথায় কাজ করতে, আমি ওই সরকারি হাসপাতালে নিয়ে গেলে তো বাচ্চা আমার যে ছোট, ঠিক আছে, সরকারি হাসপাতালে নিয়ে গেলে তো মরেই যাবো নিয়ে যেতে যেতে। ঠিক আছে, পরে আমি আবার টাকা পয়সার দিকে তাকাইলাম না, ইনামি নিয়ে গেলাম। ইনামি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বললো যে আইসিইউতে রাখতে হবে, আপনার পার ডে খরচ হবে 17 থেকে 20,000 টাকা প্রতিদিন 24 ঘন্টায়, 17 থেকে 20,000 টাকা খরচা হবে। আমি আবার কোনো টাকা পয়সার দিকে তাকাইলাম না, আমার একটা কিছু আছে, টাকা পয়সা ছিল ওই টাইমে। পরে আমি ভর্তি করে দিলাম। ভর্তি করে দেওয়ার পরে ইনামে আইসিইউতে ভর্তি হইলো। আমার বউ এদিকে ওই সীমা হসপিটালে, আমি একাই, মানে আধা ঘন্টা পর পর আমি মনে করেন ছুটাছুটি করতেছি এই হাসপাতাল থেকে এই হাসপাতালে, মানে আধা ঘন্টাও লাগে না, আইতাছি যাইতেছি এরকমই করতে করতে এক পর্যায়ে ওখানে অনেক বাচ্চা আনছিল, ওদের সাথে কথাবার্তা বলি, বলার পরে আমার বাচ্চা ওদের সঙ্গে আমার কাছে আল্লাহর রহমত অনেক সুস্থ মনে হয়। ঠিক আছে, পরে আমার ভাই এখানে থাকলে আপনি মারা যাবেন, টাকা পয়সা দিতে পারবেন না, আপনি নিয়ে যান আপনার বাচ্চারে, নিয়ে যান কোনো সরকারি হাসপাতালে ভর্তি করেন, না হয় অন্য ব্যবস্থা করেন। আমার বাচ্চা সুস্থ মনে হয় আমার কাছে সব দিক দিয়ে, মানে কথাবার্তা শুই না, ডাক্তারের কাছেও শুই না মনে হয়, এবং মানুষের মুখেও, মানুষ তো অনেক কিছুই জানে, মানুষ ডাক্তার না হলেও মানুষের মুখের কথা অনেক কিছুই। পরে আমি এক কথা রিলিজ করাইলাম, 2 দিন পরে আমার প্রায় 30,000 টাকার মতন বিল আসলো 2 দিনে। ঠিক আছে, পরে ওই বিল টিল দিয়ে আমি মানে টাকা আবার এই সময় কারো কাছে নাই, প্রায় 70-80,000 টাকা মতো। বাচ্চাটার কি হলো এটা বলেন। আপনি বাচ্চাটার পিছনে খরচ করেছেন যেভাবেই পারেন না কেন, পয়সাগুলো খরচ করেছেন, টাকা পয়সা খরচ করে বাচ্চাকে সুস্থ করেছি। পরে আমার বউরে এনে টাকা তো কে দেখবে এখানে, পরে আমার বউরে ওই অবস্থায় পরে গাড়ি দিয়ে খুলনা বাগেরহাট পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পরে ওখানে এখন ওই প্রায় 8-9 মাস থাকলো, থাকার পরে আবার আইছে। এখন আপনার ওয়াইফ কি আপনার সঙ্গে থাকে? হ্যাঁ, এখনো ওয়াইফ আমার সঙ্গে থাকে। কি করেন আপনি? আপনি গার্মেন্টসে জব করি। আপনার ওয়াইফ এখন কিছু করে না, বাসায় বাচ্চা কাচ্চা দেখে। আপনার সংসারটা মোটামুটি সচ্ছল? হ্যাঁ, এখন আল্লাহর রহমত ভালোই চলতেছে। আচ্ছা, পয়সা টয়সা খেয়ে ঠেয়ে কিছু থাকে না, থাকার ওরকম সিস্টেম নাই। কিন্তু দিন শেষে তো না খেয়ে থাকতে হয় না, কারো কাছে হাত তো পাততে হয় না। আজকে এই জীবন গল্পটা প্রচার করতে গিয়ে প্রিয় শ্রোতা, বহুবার চোখের কোণে অনেকেরই আমি জানি যারা শুনেছেন, বা আমার নিজেরও অনেকবার চোখের পানি এসছে। মামুনের যে জীবন গল্প, এই জীবন গল্পে ভয়ানক রকমের সংগ্রাম, খুব অল্প করেই এখানে আজকে আমরা যতটুকু আনতে পারি। আমার জীবনে আরো অনেক কষ্ট আছে, আমি জানি স্বল্প সময়ে তুলে নেওয়া সম্ভব না, কিন্তু একটা জিনিস দেখেন, ওর পরাজয় হয়নি। কিভাবে পরাজয় হয়নি আমি আপনাকে বলি। আপনার তো ছেলে হয়েছে না? মেয়ে। আচ্ছা, আমি তো মনে করি এটাই আপনার মা, তাই না? আমি এটার মা মনে করি, আর আমার স্বপ্ন ছেলে তো একটা মেয়ে হোক, মা করে ডাকবো। আলহামদুলিল্লাহ। আমি কি নাম রেখেছেন মেয়ের? মরিয়াম। আচ্ছা, খুবই চমৎকার নাম। একটা যেটা হচ্ছে যে, একটা তো জানেন, আল্লাহ যার প্রতি সবচেয়ে খুশি থাকে আল্লাহ তাকে মেয়ে দেয়, মানে এটা কিন্তু রসুলের হাদিস। এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ যার প্রতি সবচেয়ে খুশি থাকেন তাকে আল্লাহ কি দান করেন? প্রথমে কন্যা সন্তান, তারপরে কি দান করেন? কন্যা সন্তান, তারপরে কি দান করেন? কন্যা সন্তান। 3 বেলায় কন্যা সন্তানের কথা বলা হয়েছে। সুতরাং আপনার উপর আল্লাহ খুব খুশি, এটা বোঝা যায়। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে যে আপনি আপনার জীবনে যতটা সংগ্রাম করেছেন, যতটা কষ্ট করেছেন, তার থেকে তো আল্লাহ আপনাকে এখন অনেক ভালো রেখেছে। হ্যাঁ, আমি সবসময় মানে যে কোনো জিনিস, ভালো জিনিস খাইতে গেলে, কোনো জিনিস ভালো কাপড় চোপড় পরলেও আমি আল্লাহর কাছে শুকরিয়া দিই, আল্লাহ তুমি আরো অনেক অনেক নামাজ পড়ে আমি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আরো অনেক অনেক হাজার হাজার কোটি গুণ, এরকম ভাবেই বলি আল্লাহর কাছে আমি, আল্লাহ তুমি আমার সুখী রেখেছি। দ্য মোরাল অফ দিস স্টোরি ইজ দিস, প্রিয় শ্রোতা, একটা মানুষের সুখী হওয়ার জন্য কোটি কোটি টাকার দরকার নাই। একটা মানুষের সুখী হওয়ার জন্য বিশাল বিশাল অট্টালিকার দরকার নাই, বা দুর্নীতি করে
কোটি কোটি টাকা জমানোর দরকার নাই। একটা মানুষের সুখী হওয়ার জন্য তার দুঃখটা প্রথমত বোঝা প্রয়োজন, যে আমার আসলে কষ্টটা কিসের, এটা বোঝা প্রয়োজন, এবং কষ্টটাকে ওভার করার জন্য যতটুকু সম্পদ প্রয়োজন ততটুকু প্রয়োজন। আজকে এই যে মামুন, একটা মারাত্মকভাবে নিপীড়িত একটা মানুষ, সেই নিপীড়িত মানুষের যে জীবন গল্প এবং শেষ পর্যায়ে তার যে সুখে থাকা। আপনি যদি প্রশ্ন করি আপনাকে, আপনি কয় টাকা ইনকাম করেন প্রতি মাসে? আমার বেতন 9,000 টাকা। এই 9,000 টাকা নিয়ে সে 3 জন মানুষ, তার একটা 1.5 বছরের সন্তান, সে এবং তার স্ত্রী, এই 3 জন মানুষ 9,000 টাকা নিয়ে দিব্যি ভালো আছে, সুস্থ আছে। এবং কারণ মামুনের জীবনের অনেক সংগ্রাম আছে। আমি জানি এই 9,000 টাকা কারো একদিনের খরচ, কারো কারো বা 1 ঘন্টার খরচ, কারো বা এর চেয়ে অনেক বেশি। শুধু কথাটা এই কারণেই বললাম যে দুটো লেসন আজকের এই জীবন গল্প থেকে। সুখী হওয়ার জন্য খুব বেশি অর্থবিত্তের প্রয়োজন হয় না, এবং সুখী হওয়ার জন্য আসলে খুব চমৎকার একটা মনের প্রয়োজন হয়। ও একটা খুব সুন্দর ফ্যামিলি চেয়েছিল, মা চেয়েছে, মা পায়নি, ওকে আল্লাহ কন্যা সন্তান দিয়েছে। এবং পরিবার চেয়েছিল, ওর স্ত্রীটা ভালো আমি মনে করি, কারণ ওর স্ত্রী কিন্তু সামহাও ওকে অনেক বেশি সাপোর্ট করে, তাই না? অনেক বেশি সাপোর্ট করে, এবং ও কমপ্লিটলি একটা পরিবার পেয়েছে। পরিবারের একটা ছেলে কিভাবে বড় হয় সেটা জানে না, সুতরাং ওর পরিবার ওর কাছে কোটি টাকার অর্থ, ও পরিবার ওর কাছে সবচেয়ে দামি। আমরা মামুনকে দেখে এই জিনিসটা যেন শিখি। আর শেষ বেলায় যে কথাটা আপনাদেরকে বলতে চাই, প্লিজ, বারবার বলেছি আজকের এই অনুষ্ঠানে, ডু নট ওয়েস্ট ফুড। ফুড নষ্ট করবেন না। একটা বার শুধু একটু চিন্তা করে দেখবেন, একটা বার আপনি যে ফুডটা নষ্ট করতেছেন, যেটা আপনি খেতে পারলেন, আপনার পাত থেকে নষ্ট হলো, আপনার প্লেট থেকে নষ্ট হলো, এই ফুডটুকুর জন্যে এক একটা মানুষ কি পরিমাণ কষ্টে আছে, যারা দুনিয়াতে খাবারের জন্য কষ্ট করে। একটু যদি চিন্তা করে দেখতেন, একটু যদি দেখতে পেতেন মামুনের মতো বাচ্চাদেরকে সামনাসামনি, তাহলে কখনোই আপনি নষ্ট করতেন না। আপনি যদি লাক্সারি ফুড খান, সেটা আল্লাহ হয়তো আপনার রিজিকে রেখেছে, সে কারণে খাচ্ছেন, সেটা ঠিক আছে, কিন্তু ফুড নষ্ট করেন না। আপনি যাই খান না কেন, খাবার নষ্ট করেন না। অনেক অনেক ভালো থাকুন। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রিয় শ্রোতা, কথা বলতেছি, শিওর শিওর বলুন। আসলে লাস্ট কথা সেটা হলো, আমি এই অনুষ্ঠানগুলো শুনি, জীবন কাহিনী, আরো অন্য কোনো অনুষ্ঠান শুনি, তো কষ্টের আছে, আমি অনেক কান্নাকাটি করে শুনে আমি আসলে এখানে এই কারণেই আসছি যে আমি যে কষ্টে বড় হয়েছি, আমার বাপে অনেকগুলো বিয়ে করছে, আমার মা। আপনারা কেউ এরকম কাজ করবেন না, সন্তান হওয়ার আগেই যে কোনো জিনিস ডিসাইড করে। বহুবার বলি আমার অনুষ্ঠানের, এগুলো আমি বহুবার বলেছি, সংসার হওয়ার আগে এগুলো আমি বহুবার বলেছি, কিন্তু আমি এই ধরনের গল্প প্রচারও করেছি। কিন্তু আমি আজকে আপনার এই গল্পটাকে ঠিক ওই জায়গাটাই দেখতে চাই, যে খাবারের যে কষ্টটা, এটা খুব ভয়ঙ্কর রকমের কষ্ট, এবং আমার মনে হয় আপনি কখনো খাবার নষ্ট করেননি। আমি এখন খাবার নষ্ট করি না, একটা ভাত পেলে উঠে খাই। ভালো থাকেন প্রিয় শ্রোতা। এক একটা জীবন গল্প আমাদের জীবনের জন্য